আসসালামু আলাইকুম, আমার নাম সাম্মাদ রাফিয়া সুলতানা। বয়স কত? 20। আমি আপনাকে নিরুৎসাহিত করছিলাম, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার এনভায়রনমেন্টটা হচ্ছে মানুষ অনেক বেশি জাজমেন্টাল। মানুষ গল্পের ভিতরে ঢোকে না, মানুষ আসলে জানতে চায় না বিহাইন্ড দ্য স্টোরি কি, কিন্তু মানুষ খুব মন্তব্য করতে পছন্দ করে এবং সেই মন্তব্যগুলো বেশিরভাগ সময় খুব কটু মন্তব্য হয়। আপনি জেনে শুনে এসছেন? আমি সব জানি, আমি অনেক কিছু ভেবে আসছি। সো ইউ আর মেন্টালি রেডি টু গো? ইয়েস। শুরু করেন রাফিয়া। আম্মু বলতো যে আমি যখন ছোট ছিলাম, 5-6 বছর ছিলাম, তখন আমি খুব পড়তাম, যখনই সময় পাইতাম। আম্মু আমার এরকম করে বলতো, আমার মনে আছে এখনো, যে মা এত পড়ো না, পড়লে তো হচ্ছে পরে সমস্যা হয়ে যাবে। তো আমি আম্মুকে বলতাম না, আমি পড়বো। তা আমার আম্মু মূলত প্রাইমারি স্কুলের টিচার। শীতের সকালবেলা মানে পিকনিক হইতেছে, আমি শাড়ি পরবো। তো আম্মুকে বলতেছি যে আম্মু আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি পরাই দেন। আমি ছোট, আমার স্পষ্ট মনে আছে, এখন আমার মনে আছে। তো আম্মু আমাকে শাড়ি পরাই দিল, তারপরে বলতেছে যে সোয়েটার পরো। তো আমি কান্নাকাটি করতেছি, না শাড়ি পরলে সুন্দর লাগতেছে, আমি সোয়েটার কেন পরবো? সোয়েটার পরলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আম্মু আমাকে অনেক জেদ করতেছে। তো আমি রাগ করছি, আমার প্রচন্ড রাগ, আমি ছোটবেলা থেকে খুব জেদি। রাগ করে আমি বারান্দায় গ্রিলে এরকম করে ধরে কাঁদতেছি। তো আম্মু আমাকে ধরতে গেছে, আমি সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাই। হ্যাঁ, তো পড়ে যাওয়ার প্রায় 5-6 মিনিট আমি সেন্সলেস হয়ে থাকি। এটা কোন ক্লাসে থাকা? ক্লাস না, আমি তখন প্লে নার্সারিতে কোথাও পড়ি না। মূলত আমার যখন বুদ্ধি বয়স হয়েছে, আমি তখন আমি মনে রাখা শুরু করি। তো আমি অনেক ভয় পাই, মাথায় অনেক পানি ঢালা হয়। কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। আপনি বড় না ছোট? আমি ছোট, আমার বড় ভাই আছে। ওকে। এরকম কন্টিনিউয়াসলি 2-3 বার হয়। এটা কি রাগ করেই সেন্সলেস হয়ে যেত? হ্যাঁ, আমি যখন রাগ হইতাম বা মানে এত বেশি রাগ যে সেন্সলেস হয়ে যায়। শিশু বিশেষজ্ঞকে দেখাইলো, পুরা মাথা স্ক্যান করলো, কোনো অসুখ বা রোগ ধরা পড়ে নাই। তো ওষুধ দিল, কাজ হয় না। তো হয় না, গ্রামের মানুষ বলে যে কবিরাজ দেখাও, এই টাইপের কিছু। তো আমাকে অনেক ট্রাই করছে, রংপুর পীরের কাছে পর্যন্ত নিয়ে গেছে। শীতের রাতে আব্বু আমাকে জড়ায় ধরে ওই খড়ের গাদার মধ্যে আমার এরকম করে নিয়ে রাত থাকতো, 2-3 রাত থাকতো, মানে পীরের সঙ্গে দেখা করানোর জন্য। এত বেশি সিরিয়াল, এত বেশি হয় কি, মূলত ঘুমাইতেছি, ঘুমের মধ্যে আমি চিল্লাই উঠতাম, ভয় পাইতাম, আবোল তাবোল বলতাম। আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম না, বেশি প্রেশার নিতে পারতাম না। তো আমি স্কুলেও রেগুলার যেতাম না। বাবা মাও প্রেশার দিত না? না, দিত না। যখনই প্রেশার দিত আমি রাগ হইতাম, আবার মাথা ঘুরে পড়ে যাইতাম, এরকম অবস্থা। আমি হাই স্কুলে উঠি, ক্লাস 6, 7, 8, 9। আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছে, তখন স্যামসাং J7 আসছিল বাজারে। আম্মু এটা কিনছিল, আমার মনে আছে 19,500 টাকা দিয়ে কিনছিল। আচ্ছা। তো ওই ফোন, আম্মু তো সারাদিন স্কুলে থাকতো, আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমি হচ্ছে কোন ক্লাসে থাকতে? ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমার আশপাশ সব ফ্রেন্ডেরই ফোন আছে, মানে আপডেট হয়ে গেছে আর কি। তো আমার ফোন ছিল না, আমি আম্মুর ফোন থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি। আমি তো বুঝতাম না, আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিত আমি অ্যাকসেপ্ট করে নিতাম। তো এক সময় দেখি যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি অ্যাকসেপ্ট করছি। দেখি সাথে সাথে ইনবক্স, যে আমি তোমাকে চিনি, তুমি আমাদের পাশের স্কুলে পড়ো, তুমি এই স্যারের কাছে প্রাইভেট পড়ো। আমার 3 বছরের সিনিয়র ছিল। আপনি তাকে দেখে চিনেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনছি। মানে ফেসবুকে দেখেই চিনে ফেলেছেন? হ্যাঁ, কারণ আমি দেখতাম আশেপাশে এরিয়াতে, আমি গার্লস স্কুলে পড়তাম, সে বয়েজ স্কুলে পড়তো। হচ্ছে স্কুলটার মাঝখানে শুধু একটা রাস্তা ছিল পাশাপাশি। তো হচ্ছে আমি বলছি হ্যাঁ আমিও তোমাকে চিনি, আমি দেখছি। তো আমাকে একদিন বলে যে তোমাকে আমার ভালো লাগছে। তো এরকম করে আমরা একটা রিলেশনশিপে যাই। রিলেশনশিপে কি ধাম করে চলে গেলেন? ধাম করে না, 3-4 মাস পর। 3-4 মাস কি মানে কন্টিনিউয়াসলি কথা হচ্ছিল? এর আগে কারোর সঙ্গে কথা হওয়া, কোনো ছেলেকে ভালো লাগা, কারোর প্রতি ফ্যান্টাসি থাকা, ওগুলো কিছু ছিল না? সো ক্লাস 9-এ ফার্স্ট ওকেই ভালো লাগে, এবং সে আপনার প্রতিবেশী ছেলে? হ্যাঁ। ও কিসে পড়তো তখন? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আপনি তখন ক্লাস 9-এ। ওকে। এই যে ফেসবুকে কথা হচ্ছে, এর আগে কি আপনাদের কথা হয়েছে কখনো, কোথাও কোনো রাস্তাঘাটে কোথাও? না, ফেসবুকে। কখনো কোনো প্র্যাকটিক্যালি কথাও হয় নাই? প্র্যাকটিক্যাল কথা, বাট আমি দেখছি, অনেকবার দেখছি, কারণ আমি সেম স্যারের কাছে প্রাইভেট পড়তাম। 8 মাস পর হুট করে আম্মু একদিন আমার কথা বলা শুনে রাতের বেলা, আমার ধরছে ওই দিন, বকা দিতে দিতে অবস্থা খারাপ। তো আমি পরে আমার যেমনি হোক তারে কল দেই। কল দেওয়ার পরে আমি বলতেছি যে তোমার সাথে হয়তো আমার কথা কন্টিনিউ হবে না, আম্মু জানছে। তো বলতেছে আমি তোমার আম্মুর সাথে দেখা করবো। হ্যাঁ, দেখা করবা মানে হুট, কথা নাই বাতা নাই, হুট আর দেখা করবা। তো আমার আম্মুর কলিগ ছিল তার রিলেটিভস, এটা আমিও আগে থেকে জানতাম, সেও আগে থেকে জানতো। তো পরের দিন সে আমার আম্মুর স্কুলে চলে গেল সোজা। হ্যাঁ,
সোজা আমার আম্মু স্কুলে চলে গেল, ডিরেক্ট আম্মুকে বিয়ের প্রস্তাব দিছে যে আমি হচ্ছে আক্ট করে রাখতে চাই আমি আপনার মেয়েকে ভালোবাসি বা এই টাইপের কিছু। আম্মু তাকে বুঝাই শোনাই, বলছে যে তুমি বাসায় যাও, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো। তো সে বাসায় গেছে, বাসায় যাওয়ার পর তার আব্বু আম্মুর সাথে কথা বলছে যে আমি এইরকম একটা মেয়েকে পছন্দ করি, বাসায় জানাজানি হওয়ার পর এরকম হয়েছে। তো তার একটা কাজিন ছিল, মেয়ে কাজিন, এইরকম আপনার রিলেশন করার ইয়েতে সুইসাইড করছে অনেক বছর আগে, 3-4 বছর আগে, তখন 3-4 বছর আগে, 2016 সালে 3-4 বছর আগে। তোর আব্বু আম্মুর মধ্যে আপনার সঙ্গে ঘটনাটা 2016 সালে? হ্যাঁ, তার 3-4 বছর আগে তার ফ্যামিলিতে এরকম একটা সুইসাইডের ঘটনা আছে। তো আব্বু আম্মুর মধ্যে জিনিসটা ভয় কাজ করে যে আমার ছেলে হচ্ছে আপনার অনেক ভালো স্টুডেন্ট, বুয়েটে পড়ার মতো স্টুডেন্ট ছিল সে। ও, হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। খুব ভালো, খুব। ওকে। ওর হাতের লেখা দেখলে মানে খুবই ভালো। দেন যদি রাজি না হয়, এরকম বলতেছিল যে রাজি না হলে যে কোনো কিছু করে নিতে পারে। তো তার আব্বু আম্মু আমার আব্বু আম্মুর সাথে কথা বললো, বাট ছেলেটা ছিল অসাধারণ সব দিক থেকে। অসাধারণ বলতে স্টুডেন্ট ভালো, ক্যারেক্টার ভালো। আব্বু আম্মুকে অনেক বোঝানো হয়েছে, তার রিলেটিভস যেটা ছিল সে বোঝানো হয়েছে যে ছেলে ভালো, সে ব্রাইট ফিউচার। আমি জানি না 7 দিনের মধ্যে কি এমন হয়ে গেল, আমাদের ছোট করে একটা কাবিন হলো। সিরিয়াসলি 7 দিনের মাথায় আমি সেন্সে কাজ করে না আমার আব্বু আম্মুকে কি বোঝানো হয়েছে, তার আব্বু আম্মু কি কথা বলছে, আমার আব্বু আম্মু কি বলছে। না, কিন্তু আপনার আব্বু আম্মু আপনাকে কি অ্যাপ্রোচ করছে সেটা আমাকে বলেন। আমার কাছ থেকে শুধু বলছে যে তুমি কি ছেলেটাকে পছন্দ করো। আমি অবভিয়াসলি পছন্দ করতাম। সে যখন বাসায় বলছে যে বিয়ে না করলাম, এটা করবো ওটা করবো, আমার মাথার মধ্যে এটা থট ছিল যে আমার জন্য যদি ছেলেটা সুইসাইড করে নাই তাহলে আমার কিন্তু সারা জীবন একটা বোঝা হচ্ছে নিয়ে চলা লাগবে। টিনেজ বয়স, এটা নিয়ে আমি কোনো জাজমেন্টে যেতে চাচ্ছি না। ক্লাস 9-এ অনেক কিছুই সম্ভব, বিকজ ওই জাজমেন্টাল স্টেজটা থাকে না বয়সের জায়গাটা থেকে। কিন্তু বাপ মায়ের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে ছেলেটার সম্পর্কে বলছেন, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মতো করেই বলি, সেটা হচ্ছে ছেলেটা কেবল ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে। তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছে। সো তাকে কেন এত মেরিটোরিয়াস বলা হচ্ছে? তার এসএসসি রেজাল্ট কি ছিল? গোল্ডেন। সে হচ্ছে আপনার পুরো মধ্যে র্যাঙ্ক করছিল। র্যাঙ্ক বলতে ওই জেলার মধ্যে কি? হ্যাঁ, জেলার মধ্যে। কারো আইডেন্টিটি ফ্ল্যাশ হোক আমি এটা চাচ্ছি না, সেভাবে গল্পটা আমি এখানে উপস্থাপন করছি। এইরকম একটা মেরিটোরিয়াস একটা ছেলে, যারা এত সুন্দর একটা ফিউচার আছে, তার তো নিজের একটা রিয়েলাইজেশন থাকা উচিত বা থাকা প্রয়োজন যে সে আলটিমেটলি এখন এরকম কোনো কিছুর মধ্যে জড়িয়ে যাওয়া মানে হচ্ছে তার এডুকেশন ক্যারিয়ার হ্যাম্পার হতে পারে। এটা বোঝানোর মতো কোনো লোকজন ছিল না সেই সময়টাতে? মানে আপনার জায়গা থেকে আপনি কিছু জানেন কিনা জিজ্ঞেস করছি। আসলে কিছু জানি না, কোথা থেকে কি হইলো 7 দিন 8 দিনের মাথায় আমি নিজেও জানি না। আপনার ফ্যামিলিতে আর্লি ম্যারেজ ব্যাপারটা আছে? না, আমি ফার্স্ট। আপনার ভাই তখন আপনার বয়সের গ্যাপ কত? আমার ভাই এগুলো বিষয়ে কিচ্ছু জানতো না। কি বলেন? কিচ্ছু না। আমি সেটা পরে আসতেছি, কিচ্ছু জানতো না। আমার একটা মেয়ের আক্ত হচ্ছে ভাই জানবে না, তারও তো ফ্যামিলিতে এটা নিয়ে কোশ্চেন উঠতে পারে। হ্যাঁ, ভাইয়াকে কেন গোপন করা হয়েছে বিষয়টা? এটা হচ্ছে জানি না কেন গোপন করা হয়েছিল, আব্বু আম্মুর ডিসিশন ছিল এটা। ইউ নো দ্যাট, বাট আপনি বলতে চাচ্ছেন না। আপনি বলতে পারেন। আমি আসলেই জানি না। আপনি আজ পর্যন্ত জানেন না? এখন পর্যন্ত জানি না যে কেন গোপন করা হয়েছে ভাইয়ের কাছ থেকে। এটা কিন্তু একটা বড় মিস্ট্রি হয়ে যাচ্ছে, এবং মিস্ট্রির জায়গা থেকে অনেক ধরনের কোশ্চেন রেজ হবে বিষয়টা। তো ফ্যাক্টটা হচ্ছে এটাই যে আপনার ভাইয়ের বয়স কত ছিল ওই সময়টাতে? ভাইয়া তখন কি করছে ওই সময়টা? তুমি অনার্স সেকেন্ড ইয়ারে। ডেফিনেটলি ইটস আ বিগ কোশ্চেন। মানে আপনার ফ্যামিলি যদি এটা গোপন করে থাকে আপনার ভাইয়ের কাছ থেকে, তার মানে এটা আপনার ফ্যামিলি কেন করবে? এটা ইলজিক্যাল হয়ে গেল বিষয়টা। আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। বা আপনি কি এমন কোনো কিছু করেছিলেন ফ্যামিলিতে, বা ও কি এমন কোনো কিছু করেছিল যেটা আলটিমেটলি সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল? না, এরকম কিছু ছিল না। আর ইউ শিওর? হ্যাঁ, সবাই দেখতেছে, আমি জানি। এরকম কিছু ছিল। তারপর ছোট করে তার ফ্যামিলি, তার আব্বু আপনার ভাইয়া তখন কোথায়? ভাই ঢাকায়। তার বাবা মা, আমার বাবা মা কাজী অফিসে যে ছোট একটা কাবিন করে কাগজ, ওখানে আমি সাইন করি, সেও সাইন করে। এই কি আপনার ছেলের সাথে প্রথম দেখা ফিজিক্যালি নাকি তার আগে দেখা হয়েছে? তার আগে দেখা হয়েছে। বেশ কয়েকবার দেখা হয়েছে। আমি একটা কোচিং সেন্টারে কোচিং করতাম, কোচিং এ যখন ব্রেক দিত তখন কোচিং সেন্টারের পিছনে দেখা করতাম, ওখানে আসতো, গল্প করতাম 2-1 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিটের জন্য কথা বলতাম, তারপর আবার কোচিং এ ব্যাক করতাম। আপনাদের মধ্যে কি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা যে আসলে বিয়েটা বা আক্ত করাটা আসলে খুব জরুরি ছিল? সে পাগল ছিল।
প্রেমে পড়লে সবাই পাগল হয়, সেটা অন্য বিষয়। আমি আসলে আপনাকে না, বোঝাতে চাচ্ছি, এছাড়া- কোশ্চেন করতে পারবো না এই বিষয়টা নিয়ে, যে এমন কোনো ব্যাপারে আপনারা মুভমেন্টে চলে গেছেন বা না, এমন না, কোনো না। লেভেলে চলে গেছেন যেটা আসলে এরকম কিছু ছিল এরকম কিছু ছিল না? কিছু ছিল না। ওকে তখন ছোট মানুষ, সেগুলো বুঝতামই না। ওকে। তো তারপর সে কোথাও চান্স পায় না। পাগল ছিল কেন বলছেন? আমি জানি না, সে আমার প্রতি আমারে না পাইলে মরে যাবে এরকম টাইপের ছিল। এটা তো প্রেমে পড়লে সবাই বলে এরকম, হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা, জীবন তোমাকে বৃথা। ছাড়া আমি সকাল বিকাল 2 বার করে মারা যাবো, এরকম কথাও অনেকেই বলে, সেটা সমস্যা নাই। এইরকমই প্রবলেম ছিল। তো তারপরে সে এইচএসসি এক্সাম দেয়, এক্সাম রেজাল্ট খারাপ আক্তের হয়। পরে কি হইলো একটু বলেন না? আক্তের পরে তো আপনারা তো বিবাহিত। না, আমরা সেপারেশনে থাকতাম। এটা ডিসিশন ছিল যে সে পড়াশোনা করে এস্টাবলিশড হবে, আচ্ছা আমি পড়াশোনা করব। তারা যখন একটা বয়সে যাবে তখন বড় একটা অনুষ্ঠান করে উঠাই দেওয়া হবে। হুম এটা শুধু শুধু দুই ফ্যামিলির মধ্যে গোপন ছিল। হুম আমি আমার বাসায় থাকতাম, সে তার বাসায় থাকতো, আমরা মাঝে মধ্যে দেখা করতাম, রেস্টুরেন্টে ঘুরতে যাইতাম, এতটুকু অব্দি। ওকে। তার রেজাল্ট খারাপ হলে গ্রেড আসে, খুবই খারাপ। মানে ওইরকম ছেলের থেকে এটা আশা করা যায় না। এই খারাপ হওয়ার পেছনে কে, মানে কারণটা কি? দুইজনেই দায়ী। আমরা সবসময় ঝগড়া করতাম, কম বয়স না, ও। ঝগড়া করতাম, ইফেক্ট পড়তো। সে পড়াশোনা করতো না, কান্নাকাটি করতো ঝগড়া করার পর। আমি ব্লক মারতাম, ফোনে কথা বলতাম না। আমি তাকে বাজে কথাই বকাও দিতাম। এখন মনে হচ্ছে যে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। ওর বয়সী, ওই সময়ের বয়সী যারা টিনেজার তাদের জন্য না, সেই সব বাবা মায়ের জন্যও যারা এরকম ডিসিশন নেন বা নিতে বাধ্য হন। তো বাসা থেকে তো একটা আমার উপরে তো আসবে না যে তোমার জন্য হচ্ছে আমার। লিটারালি তার বাবা বলে যে ওই মেয়ের সাথে হচ্ছে কাবিন করার পর আমার ছেলেটা লাইফ শেষ, আমার মুখের উপর বলা হয়েছিল। হুম আমিও তখন এসএসসি দেই। হুম। হ্যাঁ, একটা সাবজেক্ট আমার ফেল আসে। কত সালের এসএসসি? 19 সালে। কি নিয়ে ঝগড়া হতো আপনাদের মধ্যে? অন্য কোনো ছেলেরা কেন না না, ফেসবুকে অ্যাড করছো? থার্ড পারসন নিয়ে ঝগড়া হতো না। তাহলে আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, ইভেন মেয়ে ফ্রেন্ডও না। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম আমি মেনশন করি। ও অনেক ভালো একটা মেয়ে ছিল, আমাকে বাইরে যাইতে দিত না। ওই ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আমার বাসায় আসতো, তাও আসা যাবে না। প্রথম প্রথম তো এগুলো অনেক ভালো লাগে প্রেমে পড়লে, হ্যাঁ, এগুলো অনেক ভালো লাগে, তারপরে তো এগুলোই অসহনীয় হয়ে যায়। এগুলো অসহনীয় হয়ে যায়। আপনি কি অত্যাচার করতেন ওর উপরে? বকা দিতাম, জোরে কথা বলতাম, চিল্লাইতাম। অনেক সময় আসতে মুখে যা আসছে আমি ওটা হচ্ছে বলতাম। এটা কি শুধু ফোনে করতেন না বাইরেও করতেন? ফোনে শুধু ফোনে শুধু করতেন? শুধু ফোনে। কিন্তু সে চুপচাপ সহ্য করে নিত। আমার উপর কিছু রাইজ করা হয়, এটা আমি নিতে পারতাম না। আচ্ছা, ওই ছোটবেলা থেকে কিন্তু ওর এই প্রবলেমটা আছে, যেটা আমার আপনারা এই শুনেছেন। problemটা। হ্যাঁ। বাট এমনও হইতো যে আমি গোসলে গেছি, সে আমার ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই। আমি গোসল থেকে এসে তারে কই ছিল, কার সাথে ছিল? না না, আমি গোসল থেকে এসে কল ব্যাক করছি যে আমি গোসলে গেছিলাম, হচ্ছে আমি ফোন রিসিভ করতে পারি না। সে বলতো তুমি আমার পারমিশন ছাড়া গোসলে কেন গেছো? সেটাই তো, আপনি কেন গোসল করবেন? আমার আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে স্টেজের প্রেম করে এসেছেন সেটা তো আমাদের জীবনে কম বেশি গেছে লাইফে। হ্যাঁ, এইরকম বোকামো মানুষের জীবনে আসে। এটা আমরা এই স্টেজে এসে বলি বোকামো, কিন্তু ওই স্টেজে মনে হয় অসাধারণ জিনিস। কিন্তু আমাকে একটু বলেন যে এই লিবার্টিটা সে কেন দিতে চাইতো না আপনাকে? সন্দেহ করতো? হ্যাঁ, সন্দেহ করতো। এটা একটা বিশাল সমস্যা, যে কোনো সম্পর্ক। সন্দেহ জিনিসটা অনেক খারাপ। আপনি সন্দেহ করতেন না ওকে? না, আমার তার প্রতি না, বিশ্বাস আপনার ছিল। কোনো ফল্টই নাই ওর ক্ষেত্রে? আজকে যেহেতু বলতে এসেছেন ফল্টগুলো, আপনার ফল্টগুলো বলেন। আমার ফল্ট গুলো ছিল যে আমি একটু ঘুরতে পছন্দ করতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পছন্দ করতাম, সে সেগুলো পছন্দ করতো ওর না। কি নিজের কোনো ফ্রেন্ড সার্কেল ছিল? না, হ্যাঁ ও মনে করে আমি যেরকম আমার সামনে মানুষটা ওই রকমই হবে। হ্যাঁ, অনেক অসম্ভব মেরিটোরিয়াস মানুষদের কিছু কিছু প্রবলেম থাকে। ও হয়তো লোনলি থাকতো এই সময়টাতে, হয়তো আপনাকে মিস করতেছে, আপনাকে চাচ্ছে, হয়তো আপনি ফ্রেন্ডের সাথে ওই সময়টা টাইম পাস করতেছেন। স্লিপিং পিল খাইছে 10টা। এটা আপনার ফেল করার পরের ঘটনা, আগের ঘটনা? পরের। আপনি এসএসসি তে ফেল করলেন, মূল কথা হচ্ছে এটা, এই তখন ঘটনা। আমি বাসায় বসে, আচ্ছা, তো আমি যেভাবে হোক জানতে পারছি, আমি আম্মু শুধু বলছি যে আমার সাথে চলেন। আম্মু স্কুল থেকে ব্যাক করছে, আমার সাথে চলেন। আমি দৌড় দিছি তার বাসায়। আমি তার আম্মুরে বলতেছি যে নাম মেনশন করলাম না, কই? বলতেছে রুমে ঘুমাইতেছে। রুমে ধাক্কা দিলাম, রুম খুলতেছে না। তো বলতেছে কি হয়েছে মা, কি হয়েছে? বলতেছে আপনার ছেলে ঘুমের ওষুধ খাইছে। তার বাবা জোরে ধাক্কা দেওয়ার কারণে খুলে গেছে। সে বেডের উপর অচেতন অবস্থায়। মানে সে আসলে আপনার কথা অনুযায়ী স্টেপ নিয়েছে? হ্যাঁ, বেডের নিচে দেখি 2টা ওষুধের পাতা এবং অনেক একটা কোম্পানির অনেক ভালো একটা ওষুধ। একটা পিল খাইলেই আপনার ভালো মতো ঘুম হয়ে যায়। সে 20টা খাইছে। মানে এটাকে আপনি খেয়েছেন কখনো? আমি খাই নাই গো। তাহলে আপনি বুঝলেন কি করে যে একটা খেলে আপনার? আব্বু বলে। আচ্ছা, ওকে। হসপিটালে বলা হলে ছোট একটা ওয়াশ করা হবে, তো তার বাবা ওয়াশ করতে দিবে না।
তো বলতেছে যেমনি হোক ওয়াশ করা ছাড়া কি করা যায় করেন। সারা রাত ছিলাম সেখানে। তারপর এটা ফ্যামিলি পর্যায়ে চলে আসে। ডেফিনেটলি হ্যাঁ, আসাই উচিত। ফ্যামিলির পর্যায়ে চলে আসার পর ওর আম্মু হাউস ওয়াইফ ছিল। এটা চাইতো যে মাঝে মধ্যে আমার আম্মু তাদের বাসায় যাবে, গল্প করবে, সারাদিন থাকবে, আত্মীয়তা। বাট আমার আম্মু সারাদিন জব করে আসে, এমনি তার উপর অসুস্থ। কিন্তু এই ব্যাপারটা তো খুবই ন্যাচারাল না? এটা কিন্তু চাওয়াটা খুব ন্যাচারাল। হ্যাঁ, আপনি চাইতেন ওনার কাছে? আপনার তো হাজবেন্ড। না আমি যেতাম না, আমাদের এইটা ছিল না, কন্ডিশনে ছিল না। কন্ডিশনে ছিল না। সো ডেফিনেটলি এটা তো মানাটা একটা হাজবেন্ডের জায়গা থেকে, একে তো হচ্ছে সে লোনলি একটা পার্সন, তার লাইফটা অন্যরকম। আমি আপনাকে দোষ দিচ্ছি না, এখানে কিন্তু আমি পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। 8 মাসের টিনেজ বয়সের সম্পর্ক আপনার, এক অর্থ ওরও টিনেজ বয়সের সম্পর্ক, এবং বিয়ে করার পর একটা ছেলে তার ওয়াইফ হিসেবে অটোমেটিক্যালি রাইট চলে আসে। এটা কন্ডিশন, যদিও এটা এত কন্ডিশন, এইসব কন্ডিশন দিয়ে বিয়ে হয় না, প্রথম কথা হচ্ছে এটা। তারপরেও করলেন, এবং সে নিশ্চয়ই চাইতো আপনাকে যে তুমি আমার সঙ্গে একটা পার্সোনাল টাইম পাস করো। যখন ফ্যামিলি পর্যায়ে যায়, মাঝে মধ্যে যখন সে থেকে তখন আমি তার বাসায় যে 2-1 দিন থাকবো, সে আমার বাসায় এসে 2-1 দিন থাকবে, এরকম হয়েছে 2-3 দিন গেছি। যার পর আমাদের ঝগড়াটা জোরালো ভাবে লাগছে। এবার একটা ছেলেকে নিয়ে লাগছে। আপনাকে নিয়ে? হ্যাঁ, পাশের গ্রামে একটা ছেলে ছিল। ওই ছেলে আমার নামে অনেক কথা বলতো যে হ্যাঁ এই মেয়ের সাথে আমি প্রেম করি, বিয়ে করার পরও আমার সাথে কথা বলে। যখন তারে বলা হয় প্রমাণ দেখা, সে প্রমাণ দেখায় না। তো ও হচ্ছে ওর ফ্রেন্ডদের মাধ্যমে শুনছে যে তোর বউ হচ্ছে এই ছেলের সাথে কথা বলে, এই ছেলে এগুলা বলে বেড়ায়। তো ওইটা নিয়ে লাগছে। তার এগুলা প্যারা জিনিসটা আমি নিতে পারতাম না। আস্তে আস্তে ওর এগুলো ব্যবহারে তার উপর থেকে আমার মন উঠে গেছিল। তারা প্রস্তাব দেয় আমার আব্বু আম্মুকে যে সে অলরেডি অনার্স 2nd ইয়ারে পড়ে, আমি তখন এসএসসি আবার দিব। প্রস্তাব করে আমার আব্বু আম্মুকে যে এগুলা ঝগড়া ততক্ষণ অব্দি না থামবে যতক্ষণ অব্দি তারা এক জায়গায় হবে। মানে বিষয়টা হচ্ছে ওদেরকে দুজনকে একসাথে রাখো, ঝগড়া শেষ হয়ে যাবে। ছোট একটা অনুষ্ঠান করে তাদেরকে উঠাই নেওয়া হোক। কিন্তু কন্ডিশন হইতেছে একটা, আমরা আমাদের ছেলের বউকে হচ্ছে পড়াশোনা করাবো না। এটা ওনারাই বলেছে। হ্যাঁ, আমাদের ছেলে বউকে দিয়ে আমরা তো জব করাবো না যে তার পড়াশোনা করা লাগবে। ছেলে মেয়েকে ABCD পড়াতে পারবে, এনাফ। তো এটা আমার গায়ে, আমার আব্বু আম্মুর গায়ে অনেক লাগে। দুজনেই টিচার, কেন পড়াশোনা করাবে না? তারপরে হইতেছিল না তার সাথে আমার মনোমালিন্য সবসময় লেগেই থাকতো। 6 মাস কন্টিনিউ তার সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না। ডিসিশন নেওয়া হইলো যে আমাদের সেপারেশন হবে, ফ্যামিলিগতভাবে মিউচুয়াল ডিসিশন। বাট সে চাইতো না। তারপরে আমাদের সেপারেশন হয়। সেপারেশন বলতে কি আপনাদের ডিভোর্স হয়? ডিভোর্স কয় বছর পরে হয় এটা, কাবিন হওয়ার? 3.5 বছর। আপনি যে 3.5 বছরের গল্পটা বললেন, এর মধ্যে কোনো বিউটিফুল মোমেন্টস ছিল আপনাদের? হ্যাঁ, অনেক মোমেন্ট ছিল। একসাথে ঘুরতে বের হইতাম, টাইম স্পেন্ড করতাম, রেস্টুরেন্টে খাইতে যাইতাম, এগুলো ছিল, অনেক স্মৃতি ছিল। যখন আপনি সাইনটা করলেন তখন আপনার ফিলটা কি হচ্ছিল? সত্যি বলতে আমার মনে হচ্ছিল যে এটা লাইফে একটা বড় ইফেক্ট পড়বে, বাট আমি যে ডিসিশনটা নিতেছি আমি রাইট ডিসিশন নিতেছি। আপনাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে ওই সময়টা? ভাইয়া তো ততদিনে জেনে গেছে। হ্যাঁ। তারপরে কি বলেছিল ওনার জানার পরে? আমার সাথে কথা বলতো না। আব্বু আম্মুর সাথে কথা বলা রাখতো, দ্যাটস ওয়াই কথা বলতো, আমার সাথে কথা বলতো না। যদি কোনো দরকারে বাসায় আসতো, সামনে পড়তো, কোনো দরকারে যে রাফি, আমার রাফি বলে ডাকে, চান বা ভাত খাবো আম্মুকে বল, এতটুকু অব্দি, কথা বলতো না। ডিভোর্স হওয়ার পর তারপর করোনা আসে, যখন প্যান্ডেমিক সিচুয়েশন, তখন ঢাকা ভার্সিটি একটা ভাইয়া অনেক ভালো টিচার, ওনার ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার পরে ওই ইংলিশ কোর্সে অন্য একটা ছেলে পড়তো। তো আমরা অ্যাড হওয়ার পর আমাদের কথা হইতো পড়াশোনার বিষয়ে। এটা 2021 সালের জুনের দিকে। তো ছেলেটাকে দেখে আমার ভালো লাগছে। ততদিনে কিন্তু আমি হচ্ছে ওই জিনিসটা থেকে বের হইতে পারছি, বাট ইফেক্ট পড়ে আমার উপর। আমি বলতাম না কখনো। আমি মানে একটা হয় না যে মেয়েরা কেন আগে বলবে, ছেলেরাই আগে বলবে। সে আমার থেকে 10 মাসের ছোট, মেনশন করি, সে নিজেও জানতো সেটা। কোচিং এ একসাথে পড়তে না? আমি তখন থাকতাম, সে ঢাকায়। আচ্ছা। আমাদের অনলাইনে পরিচয়, ভাইয়ার মেসেঞ্জার গ্রুপে। ভাইয়া আপনাদেরকে পড়াইতো? হ্যাঁ, অনলাইনে পড়াইতো। ওই ছেলেও কি আপনারই ব্যাচমেট ছিল? হ্যাঁ, ব্যাচমেট। ফেসবুক গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপ থেকে হয় না ফ্রেন্ড লিস্টেও চলে আসে অনেকে, সে আমাকে অ্যাড পাঠায়। কথা হইতে হইতে এমন কথা বলতো যে আমার মনে হইতো এই ছেলেটা মনে হয় আমার পছন্দ করে। আমি একদিন ডিরেক্ট আস্ক করি যে তুমি কি আমাকে পছন্দ করো? তো সে বলে হ্যাঁ। তো আমারও তাকে ভালো লাগতো। 2-3 দিন টাইম নিছি, নেওয়ার পরে বলছি যে আমার লাইফের যেটা আছে
আমি পুরোটাই বলছি যে তারপরে তুমি স্টেপ কি নিবা সেটা তোমার ডিসিশন, কারণ এটা আমি যতই হাইড করার চেষ্টা করি কখনো হাইড থাকবে না। তো সে বলল যে আচ্ছা আমরা ফ্রেন্ড হয়ে থাকি, তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কখনো রিলেশনশিপে যাবে না, আমিও কখনো রিলেশনশিপে যাব না, আমরা ফ্রেন্ড হয়ে থাকবো, ফিউচারে কি হবে সেটা দেখা যাবে। ওকে ফাইন। এটা জুন মাস। সো কত সালের জুন মাস? 2021 সালের। সো প্রথমে এসে আপনাকে প্রপোজ করেছে প্রেমের প্রস্তাব, হ্যাঁ। পরে যখন জেনেছে তখন বলেছে ফ্রেন্ড হয়ে থাকি। হ্যাঁ। ওকে। জানি না ছেলেটার প্রতি আমি দিন দিন উইক হয়ে পড়ছি প্রচন্ড পরিমাণে। প্রচন্ড বলতে? প্রচন্ড। তাকে তো সবসময় ভিডিও কলে দেখতাম, ছবিতে দেখতাম, আমার ইচ্ছা করলো আমি তাকে সরাসরি দেখব। তার গ্রামের বাসা ভোলাতে। তাকে আমি বলি যে আমি তোমাকে দেখব, তো বলে যে তো আমি তাকে দেখার জন্য ভোলাতে যাই। থেকে ভোলার ডিস্টেন্স 550 কিলো। আপনি ও জানতো যে আপনি ভোলাতে যাচ্ছেন? না। এটা কয়দিনের মধ্যে? 2.5 মাসের মধ্যে। 2.5 মাসের মধ্যে? জি। আমি আমার এই ঘটনা কি এটা প্রমাণ করে না যে আপনি বাই ন্যাচারালি অনেক বেশি ক্রেজি? হ্যাঁ, আমার রাগ অনেক, বাট এরকম কারোর প্রতি ক্রেজিনেস বা কারোর প্রতি এত, সেটা ঠিক আছে, হয়তো এরকম কোনো সাবজেক্ট পাননি যেটা এক্সপ্লোর করার মতো, বাট আপনার ক্রেজিনেসটা এই লেভেলে যাইতে পারে সেটার মতো কিছু একটা ঘটেছে আপনার লাইফে এবং সেটা আপনি করেছেন। তো আপনি ধাম করে চলে গেলেন নাকি বাসায় কাউকে জানিয়েছিলেন? না, বাসায় আম্মুকে বলছি যে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, আমি মিথ্যা কথা বলছি, আম্মুকে মিথ্যা কথা বলি যে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের বিয়ে, 2 দিন আমাকে সেখানে স্টে করা লাগবে। এদিকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন রাহিম, নামটা মেনশন করতেছি, আর আমার চাচাতো ভাইকে নিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করে রেন্টে করে নিয়ে আপনি শেয়ার করলেন কার সঙ্গে? সো আমার বেস্ট ফ্রেন্ড। সো ওকে আপনি শেয়ার করলেন যে আমি তোমাকে নিয়ে এখন ভোলাতে যাব? হ্যাঁ, যাব। আমার থেকে 2 বছরের সিনিয়র, বাট অনেক ভালো। তো যাই, আমার এখনো মনে আছে তারিখটা, 7ই আগস্ট বিকেল 5টায় রওনা দেই আমরা। যে আমরা সকাল 7:30টায় পৌঁছাই ভোলার 0 পয়েন্টে। সে জানে না যে আমি গেছি ওইখানে। তো আমি ফোন দিছি, আমি ভাবছি হয়তো বা ফোন পিক করবে না যেহেতু ঘুমাই, তো করছে পিক, সাথে সাথে করছে। তো আমি বলতেছি যে আমি ভোলার 0 পয়েন্টে, জায়গাটার নাম আমার সঠিক মনে নাই, একদম সদরে। তো শকড। হ্যাঁ, কত ভালোবাসা মেয়েটা। 5 মিনিট পরে কল দিয়ে বলতেছে তুমি কি আসলেই ভোলাতে? তখন আমি দোকানের নাম বলি, জায়গার নাম বলি, তখন আসলে ক্লিয়ার হয়েছে যে আসছে। তুমি যে আসছো, আমি তো 1 ঘন্টার বেশি তোমাকে টাইম দিতে পারবো না। আমার এই কথাটা ফার্স্ট আমার অনেক খারাপ লাগে যে আমি 15 ঘন্টা জার্নি করে আসছি, সে আমাকে 1 ঘন্টার বেশি টাইম দিতে পারবে না। আল্লাহ, কেন হইতেছে এমন আমার সাথে? প্রিয় দর্শক এবং শ্রোতা, এই সময়টাতে কিছুটা কালার ডিস্টরশন হতে পারে বা কালারে কিছুটা চেঞ্জ আসতে পারে, বিকজ আমাদের লাইটের সেটআপটা চেঞ্জ হয়েছে বারবার ইলেকট্রিসিটির লোডশেডিং এর কারণে। সো একটু চেঞ্জেস আসতে পারে, এটা একটু চোখে লাগতে পারে, এটা আপনারা কনসিডার করবেন। কিন্তু আপনার প্ল্যান কি ছিল? ওর সঙ্গে থেকে যাবো ওখানে? না, আমার প্ল্যান ছিল আমি দেখা করব, অ্যাট লিস্ট 4-5 ঘন্টা ঘুরবো বা টাইম স্পেন্ড করব। টাইমের কথাটা ওই সময়টা বলাটাও উচিত না, কারণ 10-15 ঘন্টা জার্নি করে গেছে। তারপরে গাড়িতে বসলাম, গল্প করলাম। করোনার জন্য কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না, কোনো পার্ক খোলা ছিল না। তো আমরা সে আমাকে বললো যে তোমাকে একটা লেকের পাড়ে নিয়ে যাই, চলো। তো সবাই, আমার কাজিন, আমার ফ্রেন্ড, গাড়িতে বসলাম, গেলাম। আর ভোলা না, একটু পরপর মসজিদ, অনেক সুন্দর সুন্দর মসজিদ। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে, এত সুন্দর সুন্দর মসজিদ। আমি এটাও বলছি যে আপনাদের হচ্ছে ভোলাতে অনেক সুন্দর সুন্দর মসজিদ, ঢাকার থেকে অনেক। আপনি বলতেন? হ্যাঁ, ওকে। এটা চলে আসছে আমার রেসপেক্টের জায়গা থেকে। ড্রাইভার আঙ্কেল যে, সে বলতেছে যে 5টার ফেরিটা যদি আমরা মিস করি, আমাদের কালকে সকাল অব্দি ওয়েট করা লাগবে। তো বলতেছে আমি তোমার সাথে ফেরিঘাট অব্দি যাবো, অনেক ছবি উঠাই, ভিডিও করি। এখনকার করে না টিকটক, করছি কয়েকটা ভিডিও। টিকটক করতেন আপনি? এখনো করেন? না, তার জন্য ছেড়ে দিছি। এই ছেলেটার জন্য? হ্যাঁ, পছন্দ করতো না। তো তারপরে সে আমার সাথে থাকতে পারতেছে না, তো অনেক আমি বললাম যে আপনি এখান থেকে বাসায় যান। হ্যাঁ, তো সে কোন এক ফ্রেন্ডকে ফোন করলো যে তুই আমার বাসায় একটু ম্যানেজ করিস, যদি ফোন দেয় আম্মু বলিস যে আমি তোর সাথে আছি। তো সে আমাকে বললো যে আমি তোমার সাথে বরিশাল পর্যন্ত যাব, মানে নদীটা পার হইলেই বরিশাল জেলা। তো আমি খুশি হইলাম যে হ্যাঁ, অ্যাটলিস্ট যেটা বলছে যে 1 ঘন্টা থাকবে, তার থেকে বেশি সময় সে তো কোম্পানি দিচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি গিফট নিয়ে গেছি, 2-3টা টি শার্ট,
একটা ঘড়ি, ওই ঘড়িটা আমি অনেক কষ্ট করে আমি ওই ঘড়িটা ম্যানেজ করছি। সে চকলেট খাইতে পছন্দ করতো, এগুলো নিয়ে গেছি, বলতেছে এগুলো আমি কিভাবে নিয়ে যাবো, আমি তো এগুলো নিয়ে বাসায় ঢুকতে পারবো না, আম্মু অনেক কোশ্চেন জিজ্ঞেস বলতে করবে। তো সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরভাবে বিদায় দিল আমাকে। আমি অনেক মজা নিয়ে আসছি যে তার সাথে অন্তত দেখা হয়েছে আমার। আমি ভোলা থেকে রাতে যাওয়ার 8 দিনের মাথায় সে ঢাকায় আসে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। ঢাকাতে পড়তো সে? হ্যাঁ, আমি ভাবলাম আমি আবার যাবো তার সাথে দেখা করতে ঢাকাতে। হ্যাঁ, কি মানে আমি জানি না তখন কি বলছি, যে কোনো একটা বই ম্যানেজ করছে আম্মুকে। আর আমারকে আম্মু কখনো না বলে না, আমার বিকজ অফ ওই ইনসিডেন্টের কারণে। ইনসিডেন্টের কারণে, প্লাস আমি অসুস্থ, যদি আমাকে একটা জিনিস নিয়ে না করে আমি রেগে যাই, রেগে যে যদি আবার মাথা ঘুরে পড়ে যায়, আবার অসুখটা আবার ব্যাক করে, এটার ভয়ে আব্বুকে বলা হয়েছে যে পিকনিকে যাচ্ছি। তো আমি আমার ওই ফ্রেন্ড আবার ওই কাজিনকে নিয়ে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে তাকে কল দেওয়া হয়। কল দেওয়া হওয়ার পর 10 নাম্বার, মিরপুর 10-এ কল দেওয়া হয়েছে যে 10 নাম্বারে আছে, আসো। সেও জানে না যে আমি আসছি। আমি আমার ফ্রেন্ডকে দিয়ে কল দেওয়া হয়েছি যে তুমি বলো তুমি আসছো ঢাকায় কাজে, তুমি ওর সাথে দেখা করবা। তো সে আসে, একসাথে খাওয়া দাওয়া করলাম, বসলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার পরে সে হোটেলে আসলো যে চলো তোমাদের হোটেল অব্দি পৌঁছাই দেই, তারপর ওখানে কিছুক্ষণ গল্প করে আমি চলে আসবো। সে হোটেল অব্দি আসলো, আসার পরে সবাই মিলে গল্প করলাম, 8 ঘন্টা মতো গল্প করে তার বাসা থেকে ফোন আসলো, সে চলে গেল। তো আমি রাতে তাকে কল দিলাম যে কালকে সকাল থেকে বিকাল অব্দি আমাকে টাইম দেওয়া লাগবে আপনার। সে কোনোভাবেই রাজি না, সে অজুহাত দিচ্ছে যে সে কি তখন ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। তার ফ্যামিলি তো ভোলাতে, সে ঢাকাতে কি করে? না, সে তার ফুল ফ্যামিলি ঢাকাতে সেটেলড। তাহলে ওই সময়টাতে সে ভোলাতে ছিল করোনার জন্য। তো সে অজুহাত দেয় যে খালামণি বাসায় যাওয়া লাগবে, আম্মু বের হইতে দেবে না। আসলে এগুলো কিচ্ছু না, আমি তো বুঝি, আমি বাসায় ম্যানেজ করে ঢাকা অব্দি আসতে পারছি, তুমি আমার জন্য সকাল থেকে বিকেল অব্দি টাইম বের করতে পারবা না, তাও ঢাকাতে। মানে কেউ আপনাকে পছন্দ করতো না? পছন্দ করতো, বাট আমি জানি না কেন চাচ্ছিল না। এই তো আমার ইনসিডেন্ট আছে, এই জন্য আমার থেকে একটু দূরে দূরে থাকতো। ও ফাইন, ইনভলভটাও ওভাবে চাচ্ছিল না। যে ঠিক আছে, ধরি মাছ না ছুঁই পানি, এটাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে প্রচন্ড চালাক। সে বলতেছে বিকালে বের হবো, বিকালে 1-1.5 ঘন্টা তোমার সাথে লাভ রোডের দিকে যাব, ওখানে কোথাও বসে গল্প করে। লাভ রোড কোথায় এটা? মিরপুর 2-এ। আমি বললাম না, সকালবেলা আমি সকাল থেকে বিকাল অব্দি আপনার সাথে থাকবো, কারণ আমি আসছি আপনার সাথে টাইম স্পেন্ড করার জন্য, আপনি আমাকে 2-3 ঘন্টা কেন দিবেন। তো সকালবেলা বের হয়েছে 10টার সময়, ঘুরছি ঢাকা শহর, যমুনা ফিউচার পার্কে, বসুন্ধরা সিটিতে, পার্ক, রেস্টুরেন্ট। আমার সাথে যতক্ষণ ছিল আমি কখনো এটা ফিল করতাম না যে তার সাথে আমার ফ্রেন্ডশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনি এটা ফিল করতেন? আমি ফিল করতাম, সেও ফিল করতো। কিন্তু আপনাদের মধ্যে কোনো ওয়ার্ড দেওয়া হয়েছিল যে তুমি আমার গার্লফ্রেন্ড? সে কমিটেড ছিল না আমার সাথে কোনোভাবে। সে তো ক্লিয়ার করেছিল বিষয়টা। ক্লিয়ার করেছিল, সেই জায়গাতে সে ট্রান্সপারেন্ট ছিল ডেফিনেটলি। ওই তো ধরি মাছ না ছুঁই পানি। আর আপনি না, কিন্তু আপনার উইকনেসটা আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন, এখানে আপনি দোষ দিবেন কিভাবে? আপনি যখন তাকে আপনার উইকনেসটা বুঝিয়ে দিচ্ছেন, সে কি ডেফিনেটলি আপনাকে বাধা দিয়েছিল যে না ঠিক আছে তুমি তোমার সীমানাটা মেইনটেইন করো, এর চেয়ে বেশি আগে না? আমারে বলতো যে হচ্ছে তোমার ক্রেজিনেসটা বেশি হয়ে যাচ্ছে, এটা একটু কন্ট্রোল করো, এটা সবসময় বলতো আমাকে। সে সব দিকে মেইনটেইন করে চলতো, বললাম না, যে আপনাকে ছাড়তেও চাইতো না, আবার ধরতেও চাইতো না, বিয়েও করার ব্যাপার স্যাপার আসতোই না, বাট আপনি তার প্রতি উইক ছিলেন, সেটা আপনি মোটামুটি সবভাবে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, সবভাবেই। সে আমাকে সন্ধ্যার সময় হোটেলে নামায় দিয়ে বাসায় চলে গেল। তো আমি বললাম যে আমি আপনার সাথে কিছু অবধি যাই। সে আমাকে বলে নাই যে তার বাসা মিরপুর, বলছে 10 এলাকায়। বাসা কোথায় আপনি বলে নাই। আমাকে কি করছে, মিরপুর কেন বলে না বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো সে হচ্ছে আমাকে মিরপুর 2-এ শপিং সেন্টার আছে, ওই অবধি হেঁটে নিয়ে গেল। হেঁটে নিয়ে বলতেছে আমার বাসা এইদিকে, তুমি হচ্ছে কিছু কেনাকাটা থাকলে শপিং এ করো, আমি বাসায় যাই। রাতে 10টার বাস করব, ব্যাক করলাম। যখন গাড়িতে উঠি আমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, এটা ক্লিয়ার থাকো, তোমার সাথে আমার কিছু পসিবল না। বিয়ের কথাবার্তা হচ্ছিল আপনাদের মধ্যে? আপনি কি অফার করেছিলেন বা এরকম কোনো কিছু? না, সে নিজের থেকে বলে যে তোমার সাথে আমার কোনো ফিউচার নাই, বিকজ অফ ইউ হ্যাভ এ ইনসিডেন্ট। এটা আপনি যখন গাড়িতে ওঠেন তখন বলে? সে আগবাড়ায় কেন বলতেছিল এই কথাগুলো? আমি জানি না। আপনি কি তার কাছ থেকে চাচ্ছিলেন বিষয়গুলো? না, আমি কিছু না, এগুলো বিষয়ে কোনো কথা হয় নাই। যে অথবা আপনার অ্যাটিটিউড দেখে সে শঙ্কার মধ্যে ছিল? হ্যাঁ, শঙ্কার মধ্যে ছিল যে ভবিষ্যতে প্রবলেম হইতে পারে আমার জন্য, যে কারণে সে বারবার আপনাকে ক্লিয়ার করতেছিল। তো ওই দিন আমি এসি গাড়ি তো
প্রচন্ড কান্না করতেছিলাম, ফুপাই ফুপাই কান্না করতেছিলাম। গাড়ির ম্যানেজার আসছে, এসে বলতেছে, আমার ফ্রেন্ড আমার পাশে বসেছিল, যে স্যার কিছু হয়েছে, প্রবলেম? তো আমার মুখ চেপে ধরছে, আমি কান্না করতেছিলাম কন্টিনিউয়াসলি। বলতেছে না, একটু ফ্যামিলি প্রবলেম, ওর মিথ্যা কথা বলা ওর আম্মু একটু অসুস্থ। আমি সারা রাস্তা কান্না করছি, 5 ঘন্টা 6 ঘন্টা ছিলাম, কান্না করছি। সকালবেলা আমি বাসায় গেছি, যে আমার নিজের চেহারা আয়না দেখে আমি নিজে ভয় পাইছি, চোখ এইরকম আলুর মতো হয়ে গেছিল। তো তারপর 2 দিন আমাকে সে ব্লক লিস্টে রাখে। ফেসবুকে ব্লক করে দেয়? কেন ব্লক করে দেয়? আপনি কি করতেছিলেন? ওগুলা বলে সে আমার সাথে রাগারাগি করে। ঠিক আছে, বিয়ে করতে পারবেন না, আমি আছি আপনার জন্য। বলতেছে তুমি থাকবা কেন, তুমি তোমার লাইফ গুছাবা। সে না থাকুক আমার লাইফে, বাট আমি কি করব সেটাতে হস্তক্ষেপ করতেছে। তো এগুলা নিয়ে সে রেগে গেছে, রেগে যাওয়ার পরে তো আমাকে ব্লক করছে, ফোন নাম্বার ব্লক। বেসিক্যালি ছেলেটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ফোন মানে নাম্বার। ওর ক্রেজিনেস দেখে ভয় পেয়ে গেছে। ও চলে আসতেছে ভোলাতে, আবার চলে আসতেছে ঢাকাতে, ফ্রেন্ডদের নিয়ে হোটেলে থেকে ওর সাথে মিট করতেছে। সো এক্সট্রিম ক্রেজিনেস, মানে ওর জন্য ইন্টারমিডিয়েটে পড়া, সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে। হ্যাঁ। তো তারপর সে আমাকে 2 দিন ব্লক করে, 2 দিন পর ব্লক খুলে। তখন আগস্ট 12-13 তারিখের দিকে। কত সাল? 2021। 2021। ভালোই চলতেছিল, কথাবার্তা হচ্ছিল, সুন্দর কথাবার্তা হচ্ছিল। একটা রিলেশনশিপ যেভাবে বিল্ড হয় সব ঠিক আছে। আমাদের কথাবার্তা বুঝে কেউ বুঝবে না যে আমরা ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এটা কেউ বুঝবে না। আমরা রিলেশনশিপের মতোই কন্টিনিউ করতেছিলাম, বাট ট্যাগটা ছিল না। তো আমার স্পষ্ট মনে আছে যে 12ই সেপ্টেম্বর আমাদের স্কুল কলেজ সব খুলে দেয় করোনার পর। সে আমাকে ওই দিন রাত 1:30টার সময় বলতেছে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইতে চাও? তো আমি অবভিয়াসলি চাই। তো বলতো আচ্ছা আজকে থেকে আমরা রিলেশনশিপে। ওকে, সে সেটা বলে? হ্যাঁ। ওকে, কেন বলে হুট করে এরকম কথা? আমি নিজেও জানি না। তার তখন যখন যেটা মনে হয় সেটাই করে। আমি তো না বলতে পারি না, আমি সায় দেই। আমি জিজ্ঞেস করি না হুট করে আপনার কেন মনে হইলো রিলেশনশিপে আসতে যাচ্ছে। হ্যাঁ, যেটা পাও ওইটা নিয়েই হ্যাপি থাকবো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ঝগড়া হইতো ছোট ছোট বিষয় নিয়ে। আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছিলাম রাত 1:30টার সময়, আমি পড়তেছিলাম তখন, কারণ তার সাথে আমার সম্পর্ক ভালোই যাচ্ছে, সবকিছু ঠিক যাচ্ছে, আমি পড়াশোনায় ফোকাস করতেছিলাম, যেহেতু ডিসেম্বরে এক্সাম, এইচএসসি এক্সাম। তো আমি লাইট জ্বালায় পড়তেছিলাম, আম্মু আসছে যে কি করতেছি দেখতে। তো রাত 1:30টার সময় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো কলটা রিসিভ করি, আম্মু বলতেছে যে কল রিসিভ করিস না, এত রাতে কে কল দিছে। বাট আমার মনে হয়েছে যদি কেউ বিপদে পড়ে বা কোনো ইমার্জেন্সি হয়, তো আমি কলটা পিক করলাম। একটা মেয়ের কণ্ঠ বলতেছে, আপনি রাফিয়া না? হ্যাঁ। আপনি কল দেন কেন? আমি দেখি কলেজে থাকি, আপনি কল দেন, হচ্ছে ও কল কেটে দেয়, তারপর আপনি ওকে ডিস্টার্ব করেন, সমস্যা কি আপনার? আমি শকড। তেমন আপনি কে? রাত 1:30টার সময়? হ্যাঁ। আমি বলতেছি আপনি কে? বলতেছে ওর সাথে 3 মাস যাবত আমার রিলেশন। আমি তো যা শকড। বলছি রিলেশন মানে? ও তো আমার সাথে রিলেশনে আছে। বলতেছে হ্যাঁ আমি জানি ও তোমার সাথে রিলেশনে আছে, এটা জানি। তুমি এরপর থেকে নেক্সট টাইম থেকে তুমি ওর কল দিবা না, টেক্সট করবা না, যদি দেখি ফার্দার তোমার খবর আছে। আমি বলছি আমি 100 বার দেবো, কি করবা তুমি করো। সে কেটে দিছে ওই পাশ থেকে ফোন। তারপর আমি কন্টিনিউয়াসলি তাকে কল দিয়ে যাই। মানে আপনার তখন বয়ফ্রেন্ড? হ্যাঁ। সে কলটা পিক করে না, আর মাথা ঘুরতেছে, লিটারেলি মনে হইতেছে যে দুনিয়াটা ঘুরতেছে আমার, এরকম এক্সপেক্ট করি নাই কখনো। তো ফোন ধরার পর আমি বললাম যে এরকম একটা এই নাম্বার থেকে কল দিছিল লাস্টে, এত আপনি কি চিনেন? বলতেছে হ্যাঁ চিনে। আমি বলতেছি কে হয় আপনার? বলতেছে আমি তোমাকে বলি নাই, ওর সাথে আমার লাস্ট 3 মাস যাবত সম্পর্ক, আমি তোমাকে বলি নাই, আজকে মনে হয় ও বুঝতে পারছি, এই জন্য তোমাকে কল করছে। তো আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না, ইভেন তোমার সাথে কন্টাক্ট কন্টিনিউ করতে পারবো না। হুট করেই সব কিছুই ঠিক যাচ্ছে। তো আমি রাত 3টার সময় আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিই, আমি কালকে ঢাকা যাব। তো বলে কেন, কি হয়েছে? সব খুলে বললাম। ওরা কখনো বোঝায় না আপনাকে যে থাম একটু রাগ, এটা কন্ট্রোল কর? বুঝায়, কিন্তু ওরা বুঝে যে আপনাকে বলে লাভ নাই এসব। না বলে লাভ নাই, আমি যেটা বলবো সেটাই। আমরা জ্যামে আটকে গেছিলাম, তো রাত 12টার সময় আমরা ঢাকাতে পৌঁছাই। তো আমি একটা আপুর বাসায় ছিলাম। দেন সকালবেলা 10টার সময় আমরা বের হয়েছি, আমি কল দিছি যে আমি ঢাকায় আছি, আপনি কোথায় আছেন হচ্ছে বলেন, আমি আপনার সাথে দেখা করবো। তো বলছে তুমি ঢাকায় কেন? আমি বলতেছি আমার কাজ আছে আপনার সাথে, এই জন্য আমি ঢাকায় আসছি।
তো বলতেছে যে আমি দেখা করতে পারবো না, আমি খালামণির বাসায়। মিথ্যা কথা বলতেছে। সে বললো যে তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি। তো তারপর যে শুনে এটা আমার সাথে প্র্যাঙ্ক করা হয়েছে। প্র্যাঙ্ক করছে? হ্যাঁ, যে আমাকে বোঝার জন্য যে আমি কি রিয়াকশন দেই। তারপর মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটাকে সাথে আমার কথা হয়েছে। কিন্তু বলেন যে আপনি মেয়েটাকে নিয়ে আসো এখানে, আমি প্র্যাঙ্ক করছে কিনা আনছে। হ্যাঁ, আচ্ছা। কথা হইছে, প্র্যাঙ্ক ছিল, তারা প্ল্যান করে করছে এটা। আসলে প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ, আসলেই ছিল। ওকে। আমার তখন প্রচন্ড রাগ উঠছে। উঠার পরে বলতেছে, শান্ত করলো, অনেক কিছু বুঝাই। তো ঠিক আছে, আসছি যখন, থাকি 2-1 দিন, আপনার সাথে ঘুরি। তো তারপরে আমি হচ্ছে ব্যাক করি পরের দিন। তো আমার এটা প্ল্যান ছিল যে আমি ঢাকায় শিফট হব। ঢাকায় শিফট হওয়ার একটাই রিজন যে আমি তার কাছাকাছি থাকবো। হ্যাঁ, ঝগড়া হলে ব্লক দিয়ে দেয়, শেষ, আর কোনো যোগাযোগের কোনো ওয়ে নাই। তো তার বার্থডে ছিল, এটা কাহিনী, আমি গেছি ঢাকায় আপনার 5ই অক্টোবর থেকে 9 অক্টোবর অবধি ছিলাম। তার বার্থডে ছিল 16 অক্টোবর। ওকে। আমি খুব অসুস্থ হয়ে পড়ি 12 অক্টোবর। আমাকে স্যালাইন পুশ করা হয়। আমার প্ল্যান ছিল আমি 16 অক্টোবর তাকে সারপ্রাইজ দেবো ঢাকায়, কিন্তু সামহাও আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আবার ঢাকায় যাই 15 তারিখে রাতের বেলা। ওকে। তো তাকে সারপ্রাইজ দেই, সে খুশি হয়েছে। ওই রাতে আবার আমরা ব্যাক করি। তারপর সে আমার কথা শোনাইতেছে যে আমি যদি আমার একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যাই তোমার সাথে দেখা করতে, সারা রাত ছিলাম সেই মেয়ের সাথে গাড়ির মধ্যে, তোমার কেমন ফিল হবে? তো আমি আমার ভুলটা বুঝতে পারছি যে যেটা কন্টিনিউ হইতেছে এটা ঠিক হইতেছে না, বা আমি বেশি পাগলামো করতেছি। তার মানে আপনি যদি একটা মানুষকে 20 কেজি ভালোবাসেন, সে মানুষ কিন্তু আপনাকে 2 কেজি ভালোবাসবে, এটা নিয়ম। তো আমি বললাম যে আচ্ছা সরি, আর এটা নেক্সট টাইম আমার রিপিট হবে না। সে এটা নিয়ে আমার অনেক কথা শোনাইছে, আমি বারবার সরি বলছি, বারবার সরি বলছি। যত সরি বলি সে আরো তত কথা শোনায়। তো আমি এক পর্যায়ে চুপ হয়ে গেছি, সরি বলা বন্ধ করে দিছি। 15 দিন কন্টিনিউয়াসলি সে আমার সাথে রুড বিহেভ করে গেছে। এই বিষয়টা নিয়ে সে আমার সাথে ব্রেকআপ করে। এটা আপনার অক্টোবরের 25 তারিখে, না 26 তারিখে। আমি 27 তারিখে আবার ঢাকায় আসি। তার বাসা তখন আমি চিনি। তো বাসা নিচে যে আমি কল দিই যে আপনার বাসা নিচে, আপনি একটু নামেন। তো নামছে, আমার সাথে আমার আপু ছিল, একটা আপু। তো তাকে বুঝাই যে আপনি সিলি রিজনের জন্য আপনি আমার সাথে ব্রেকআপ করলেন কেন। তো তাকে বুঝাই, অনেকক্ষণ যাবত বুঝাই। বুঝানোর পরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করার পর তখন আপনার ইন্টারভিউ পড়েন? হ্যাঁ, বললাম তখন হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বরে এক্সাম। তো বুঝানোর পরে আমি হচ্ছে আরেকদিন স্টে করি, তারপরের দিন এক্সাম ছিল। তো আমি আরেকদিন স্টে করি, এক্সাম শেষ করে তার সাথে আমি একটু টাইম স্পেন্ড করে আমি বাসায় ব্যাক করব। এটা আমি কোনোভাবে আর আব্বুর কান থেকে ইয়ে করতে পারি নাই। আব্বু কান অব্দি চলে গেছে। আম্মু তো এতদিন জানতোই, এখন আব্বু কান অব্দি গেছে। তো আমি বাসায় ফেরার পরে এত মারে নাই আমাকে, মা ছাড়া যা করা লাগছে করছে, রুমের মধ্যে আটকায় রাখছে। বাবা? হ্যাঁ, এটা আমি তার কান অব্দি পৌঁছাই নাই, স্টিল নাও জানে না। এই রেকর্ডিং যদি তার কান অব্দি যায় তাহলে সে জানবে। রুমের মধ্যে আটকায় রাখছে। ডিসেম্বর আমার পরীক্ষা, আমার যেমনি হোক পরীক্ষা দেওয়া লাগবে, বিকজ আমি পড়াশোনা করার জন্যই আমি আগের সম্পর্ক থেকে মুভ অন করছি, ডিভোর্সটা নিছি যে আমার যাওয়া লাগবে, লাইফে কিছু করা লাগবে, পড়াশোনা ছাড়া কোনো মেয়ের গতি নাই, আমি যেটা মনে করি। তো আমি আব্বুকে বুঝাই যে ভুল হয়েছে, আমি আর কোথাও যাব না, আমি ওর ছেলের সাথেও কথা বলবো না। আমার কাছ থেকে ফোন 2 দিনের জন্য নিয়ে নিছিল, আমি আম্মুর ফোন দিয়ে তার সাথে কথা বলি। তারপর ডিসেম্বরে এক্সাম। আমি আব্বুকে বলছি, আম্মুকে অনেকদিন যাবত বলতেছি যে আমি কোচিং করার জন্য ঢাকায় যাবো, কোচিং করবো ফার্মগেট শাখায়। তো আম্মু রাজি ছিল, আব্বু কোনোভাবে আমাকে পাঠাবে না, আমি কখনোই বাইরে থাকি না, বাইরে থাকি নাই। আর আব্বু মনে করতো যে আমি বাইরে থাকলে দুষ্টুমি করবো, এই জন্য রাজি হচ্ছিল না। তো আমার 5 তারিখে এক্সাম ছিল, 7 তারিখে এক্সাম ছিল। এক্সাম দেওয়ার পর আমি বাসায় বলি আমি কিন্তু যাবোই ঢাকায়। তো আব্বু কোনোভাবে পাঠাবে না। তো আমি বললাম তাহলে আমি এক্সাম দিব না। তো আব্বু বলছে দিস না, সেটা তোর। বাবা তো তখন জানে আপনার ঢাকায় আসা মানে কি? হ্যাঁ, আব্বু জানতো।
তো দিস না, বলতেছে এক্সাম দিবি না দিস না সেটা তোর সমস্যা। তো আম্মু আমাকে অনেক বুঝাইলো যে আচ্ছা আমি ম্যানেজ করবো, আমি তোমার আব্বুকে বুঝাবো, তুমি এক্সামটা দাও। এর মধ্যে ভাইয়া ইনভলভ হয়ে গেল। আব্বু ভাইকে ফোন করে বলছে, আব্বু ভাইয়া তখন ঢাকাতে? ভাইয়া ঢাকাতে। ভাইয়াকে বলছে 9টার সময়। আপনি যে ঢাকায় আসতেন আপনার ভাইয়া জানতো না? না, ভাইয়াকে বলছে রাত 9টার সময়, ভাই 10টার বাসে চলে আসছে ওই তখনই। আমি ভাবছি এবার আমার শেষ, আমার এক্সাম শেষ, আমার লাইফ শেষ। ভাইয়াকে প্রচন্ড পরিমাণ ভয় পাই, প্রচন্ড গম্ভীর টাইপের। বাট একবার আগ হইলে শেষ। সকাল সারা রাত আমি ঘুমাই নাই, তাকে টেক্সট করতেছি যে আমার ভাই আসতেছে, শেষ, আমার ঢাকা যাওয়া শেষ, আমার এক্সাম দেওয়া শেষ, আমার সব শেষ। আয়সা আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে। তো বলতেছে যে তুমি তোমার সাথে আমার যা ছবি ছিল, স্মৃতি ছিল, সব ডিলিট করে দাও। তো আমি জাস্ট এটা মনে করতেছিলাম যে এরকম একটা কিছু আসবে। তো ডিলিট করে দাও। তো আমি তার কথার প্যাচে পইরা সব ফোন থেকে ডিলিট করে দিছি যে ভাইয়া দেখলে প্রবলেম হবে। না, সে কি বোঝাচ্ছিল আপনাকে? মানে ভাইয়া দেখলে প্রবলেম হবে, সেজন্য ডিলিট করো? হ্যাঁ। তো আমি ডিলিট করছি। ভাইয়া এসে আমার ফোন চেক করে নাই। ভাইয়া এসে জাস্ট আমার রুমের দরজাটা লাগাই দিছে। আম্মু ধাক্কাইতেছে, একটা লাঠি নিছে, মোটা লাঠি এত বড়। তো বলতেছে কি হয়েছে বল। আমার অফিস আছে, আমি সবকিছু ছাইরা আসলাম, তো সমস্যা কি? একবার লাইফে এত কিছু ফেস করে আসছোস, তারপরে তো শিক্ষা হয় নাই। তো আমি জাস্ট চুপ, আমি কোনো কথা বলতে, আমার হাত পা কাঁপতেছে লিটারালি। তো আম্মু জানালা দিয়ে ইয়ে করতেছে যে ওকে মেরো না, বড় হয়েছে, মায়ের দিয়ে কোনো লাভ হবে না, বুঝাও। তো ভাইয়া বুঝাইলো, আমাকে মারে নাই। বলতেছে ভাইয়ার কথা হইতেছে যে তুমি ঢাকায় গেলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আর তুমি যদি পরীক্ষা না দাও, আমি বলছি যে আমি এইচএসসি পরীক্ষা দিব না, অ্যাটেন্ড করবো না, 2টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাহলে তো ভুলেই যাবা তোমার ভাই না, মানে ভাই বলতে কেউ ছিল। ঢাকায় আপনি যাওয়ার জন্য এত ক্রেজি কেন? মানে তার জন্য জাস্ট মিট করবেন না? তার আশেপাশে থাকবো আমি, ঢাকায় সেটেল হওয়ার প্ল্যান। বাট পরীক্ষা তো আপনি দিচ্ছেন তখন কলেজে। হ্যাঁ। তো পরীক্ষাটা দিয়ে না আপনি ঢাকায় আসবেন? হ্যাঁ। তো তার আগে আপনি ঢাকায় আসেন? তার আগে বলে দিছে যে আমার ঢাকা পাঠাবে না। ও, তার আগে বলে দিছে ঢাকা পাঠাবে না? হ্যাঁ, এই জন্য আমার এত ক্রেজিনেস। ওকে। তো ভাইয়া অনেকক্ষণ যাবত বলতেছে তোর হচ্ছে ছোট থেকে বেসিক জিনিসটা নাই, তোর পড়াশোনা হবে না, তুই একটা কাজ কর। ভাইয়া আবার সিএসসি সাবজেক্টে পড়তো। ভাইয়া হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার। আমি তোকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, তুই এই লাইনে চলে আয়, আমি তোকে কাজ দিব, তুই মান্থলি 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবি ঘরে বসে। হ্যাঁ। তো আমি বললাম এটা কোনো কথা, আমি পড়াশোনা করব না। বলতেছে এই পরীক্ষা দে, পরীক্ষা দেওয়ার পরে আর কোনো কাজ নাই। তো এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে তুই বাসা থেকে পাবলিকের জন্য প্রিপারেশন নে, তুই যে কোনো একটা ভার্সিটিতে যদি ওয়েটিং লিস্টেও থাকিস, আমি তোকে কথা দিচ্ছি আমি পরের বছর তোকে ঢাকায় নিয়ে কোচিং করাবো। তো অলরেডি আমার 1 বছর কিন্তু গেছে এইদিকে, আমি আর চাচ্ছি না আমার 1 বছর গ্যাপ যাক। তো আমি বলতেছি যে ভাই এটা আমার পক্ষে পসিবল না। আমি ভাইয়ের পা ধরে কান্না করছি। ভাই বলতেছে আমি তোমাকে ঢাকায় নিব না। মানে পা ধরে কান্না করছেন যে ছেলেটার কাছাকাছি থাকবে না? হ্যাঁ, আমি ঢাকায় যাব। কি বলতেছিলেন ভাইয়া যে আমি ওকে অনেক পছন্দ করি? না ভাই, ওই কথা জানে না ভাইয়া, তখনও জানে না ভাইয়া, এখনো জানে না, স্টিল নাও জানে না। কি বলেন? তো না জানলে ভাইয়া কেন আপনাকে? মনে করতেছে যে আমি ঢাকায় গেলে বেয়াদব হয়ে যাব, হচ্ছে দুষ্টামি করব, এগুলোর জন্য ভয় পাইতো ফ্যামিলি থেকে আমাকে নিয়ে। এই জন্য ঢাকায় আসলে হয় না যে অনেক ছেলেরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ওকে, এগুলা নিয়ে ভয় পাইতো। আপনি কখনো ট্রাই করেছেন? জীবনে না, কখনোই না। তো এত ভয় কেন পাবে যেখানে ভাই ঢাকাতে আছে? আপনাকে ইনসিডেন্ট হয়ে গেছে আমার লাইফে। আপনার ভাই ম্যারিড ছিল ওই সময়টা? না, ভাইয়ের সঙ্গে আপনি থাকতে পারতেন। ভাইয়া তো হচ্ছে উত্তরাতে থাকতো, উত্তরা থেকে ফার্মগেট তো অনেক দূর হইতো। বাট আপনি ফার্মগেটেই থাকতে চাচ্ছেন এরকম কথা বলেছেন? হ্যাঁ, কারণ ফার্মগেট আমার হচ্ছে কোচিং। এটা তো ম্যানেজ করা যেত সামহাউ। জানি না আমি এত কেন ক্রেজি হলো বিষয়টা নিয়ে, যেহেতু জানে না সে ছেলেটা সম্পর্কে। তারপর ভাইয়া জাস্ট বললো যে আমি তোমাকে ঢাকায় নিব না। আসার সময় বললো আমার একটা বিড়াল ছিল, আমি অনেক শখ করে কিনছিলাম। আমি টাকা জমাই 25,000 টাকা দিয়ে বিড়ালটা কিনছিলাম। ভাইয়া বলে যে 25,000 টাকা দিয়ে আপনি একটা বিড়াল কিনছেন? কত ঘুরে বেড়ায় আশেপাশে? পার্সিয়ান ক্যাট ছিল। ওকে। তো বলতেছে এই বিড়ালটা তুমি সেল দিবা। আমি ওকে 6 মাস নিজের কোলের মধ্যে নিয়ে ঘুমাইছি। তো না হইলে হচ্ছে তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা নাই।
তো কারণ ছিল, রিজন ছিল, বিহাইন্ড দ্য রিজন হইতেছে যে আমি ঢাকায় যাওয়া আসি করছি, এগুলোর জন্য আমার হিউজ পরিমাণ টাকা ধার হয়ে গেছিল। হিউজ অ্যামাউন্টটা বলতেছি না। তো এটার জন্য ভাই রেগে গেছে, এটার জন্যই মূলত রেগে গেছে। ধার করতেন কার কাছ থেকে? আমার ফ্রেন্ড হচ্ছে যে আমার সাথে আসতো, ও দিত? ও দিত। তো ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না? ও আপনাকে পছন্দ করতো? না 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 না, এই টাইপের কিছু না, আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ। প্রচন্ড কষ্ট, 6 মাস একটা প্রাণীকে কোলের মধ্যে নিয়ে। তো 1 তারিখে আমার বার্থডে ছিল, তো আমি রাত 12টার সময় ফোন নিয়ে বসেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আমাকে উইশ করবে। তো 12টা বাজছে জাস্ট, তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ভাবছি সে অন্য নাম্বার থেকে কল দিছে। কল পিক করে আমি দেখি যে অন্য একটা ছেলের কণ্ঠ। 10 সেকেন্ড কথা বলছি আমি বলতেছি তুই রাখ, আমার একটা ফ্রেন্ড, তুই রাখ, আমি তোরে পরে কল দিচ্ছি। এই 10 সেকেন্ডের মধ্যে আমার ফোন ওয়েটিং এ পাইছে। ও হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তো ওর কথা হচ্ছে, ওর প্ল্যান ছিল যে ও 1 তারিখে যাবে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সে আমাকে ফোন দিয়ে র্যান্ডমলি শুভ জন্মদিন, হচ্ছে দিন ভালো কাটাও, এরকম টাইপের উইশ করে রেখে দিল। আমি বুঝলাম না কেন এটা হলো, আমি তো জানিও না ওয়েটিং এ পাওয়ার পর এরকম সিচুয়েশন হয়েছে। তো দেখি আমার সবখান থেকে ব্লক করলো। 10 সেকেন্ড কেন ওয়েটিং এ পাইছে? আমি আমার গার্লফ্রেন্ডকে আমি ফার্স্টে উইশ করব, অন্য আমি ওয়েটিং এ পাবো কেন? এইটা তার কনসেপ্টটা ছিল এরকম। আমি তো ওই দিন বের হবই না, সে আমাকে ব্লক করছে। ড্রেসটা তার গিফট করা, আমি ইচ্ছা করে পরে আসছি। ও তো ঢাকায় যাওয়ার পর হচ্ছে তার সাথে যোগাযোগ করি ফ্রেন্ডের মাধ্যমে। সংসদ ভবন হয় হচ্ছে আপনার ফার্ম গেটের এলাকায়। তো আমি বলি ওখানে দেখা করেন। সে আমার ওখানে আসলো, আসার পরে বলে যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট কন্টিনিউ রাখতে পারবো না। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার ট্রাই করতো। তো ওখানে আমি কান্না করে দিছি, মারাত্মক লেভেলের কান্না। তো আমার কান্না দেখে তার একটু খারাপ লাগছে, বুঝাইলো ঠিক আছে কন্ট্যাক্ট অফ করা লাগবে না, যেমন আছে অমন থাকি। আচ্ছা ঠিক আছে। আমি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরোটা ঠিক ছিল, আমি ধুমসে পড়ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে। 3টা 4টা অব্দি পড়তাম ভোর, যে আমার চান্স পাওয়া লাগবে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, কারণ আম্মুকে আমি এটা কথা দিয়ে আসছি, আম্মুকে সারা জীবন অনেক পেইন দিছি। তো আমি হুট করে অসুস্থ হয়ে যাই মার্চে। আবার আমার ওই প্রবলেমটা দেখা দেয়, আমি আবার হ্যাঁ সেন্সলেস হয় ওটা। তো এটার প্রেশারটা যাইতেছিল একটু তার উপর, যে আমি একটুতে রেগে যে তার উপর হচ্ছে একটু চিল্লাইতাম যে এখনই দেখা করেন। তারও কিন্তু অ্যাডমিশন, সে বলতো আমি তোমার সাথে দেখা করতে পারবো। তখন তো আপনি ঢাকাতেই? হ্যাঁ, তাও বলতো আমি দেখা করতে পারবো না। কোথায় থাকেন আপনি তখন? আমি ফার্ম গেট থাকি। ফার্ম গেট থাকেন কোথায়, কারো বাসায়? না, হোস্টেলে। হোস্টেলে থাকেন। সপ্তাহে 3 দিন কোচিং থাকতো, 3 দিন দেখা করতো, এমনিতেই আলাদাভাবে দেখা করতো না। আমি বুঝতাম তার পড়াশোনা আছে। তো আমি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না। তো আমার এগুলা পাগলামো দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তো আমাকে বাসায় পাঠাই দিল যে তুমি বাসায় যাও, কয়েকদিন থেকে আসো, ভাল লাগবে। তো গেলাম বাসায়, থাকলাম, আমাদের ঝগড়া হইতো। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার কথা বলতো, আর আমি পাগল হয়ে যাইতাম। হাজবেন্ডের সাথে যখন আমি ছিলাম, বিয়ের পরে যে সম্পর্কটা হয় একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা আমি তার কাছ থেকে হাইড করছিলাম। আচ্ছা, এবং সে সেটা বিশ্বাস করেছিল? হ্যাঁ। তো সিচুয়েশনালি তাকে জানানোর প্রয়োজন হলো কেন? সে আমি জানাইছি ইচ্ছা করে যে কতদিন আর হাইট রাখবো। ওকে। তো হচ্ছে সে কান্না করতেছিল, এটা নিতে পারে নাই। তো বলতেছে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ওকে, মানে সে বিয়ে মানতে পারে কিন্তু ওই ধরনের সম্পর্ক মানতে পারতেছে না। তো সে খুব বাজেভাবে ভেঙে গেছিল ভাইয়া, খুব বাজেভাবে। আমি তার চোখের দিকে তাকাইতে পারতেছিলাম, চোখের এই কোনা পানি আসতো, শুধু পানি পড়তো না, চোখের পানি আটকায় যাইতো। তো আমি তাকে দেখে আমি ভাই এই ছেলে আমাকে ভালোই বাসে না, আবার আমার জন্য এত পেইন খাইতেছে, আমি মানতে পারতেছিলাম না যে সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি। কোনোভাবে ম্যানেজ করলাম। আমার একটা ভাইয়া ছিল, আমার কাজিনের বয়ফ্রেন্ড। ভাইয়াটা আমাদের থেকে 3-4 বছরের সিনিয়র। ওই ভাইটা আমাকে জাস্ট বলছে যে এই মানুষটাকে ফিরাই আনছো, বাট আরেকবার যদি কোনো কারণে ভাঙো, এই মানুষটা আর ফিরবে না তোমার কাছে। মানে এই মানুষটা যার ফিরবে না, সেটা বয়ফ্রেন্ড সম্পর্কে সে জানলো কিভাবে এটা তার সম্পর্কে?
সবাই জানতো, আমার কাজিন, আমার কাজিন জানতো, তো আমার কাজিন তাকে বলছে। মানে এটা তার জায়গা থেকে একটা পরামর্শ দিছে, হ্যাঁ পরামর্শ দিছে মানে যে আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে, হ্যাঁ। যেহেতু একটা ধাক্কা পাইছে, আরেকটা ধাক্কা যদি পায় কখনো, সে আর কখনো ফিরবে না। ওকে। তো তারপরে সবকিছু ভালোই যাইতেছিল। এইচএসসি এক্সামে রেজাল্ট হয়, প্লাস আসবে না, বাট এটা ভেবে নিছিলাম যে একটু পয়েন্ট ভালো আসবে। তো আনফরচুনেটলি আমার পয়েন্ট একটু খারাপ আসে, তো আমি ভাবছি সে আমার সাথে দেখা করতে আসবে। আমাকে একটা জিনিস একটু বলেন তো, আপনার লাইফে যদি দুটো সম্পর্ক না থাকতো, আপনার এসএসসি এবং ইন্টার রেজাল্ট কি এরকম হতো? এবার কন্টিনিউ করেন। তো আমার এগুলো খেয়াল করবেন সবাই আপনারা। হ্যাঁ, তো আমার 4.42 আসে, তার প্লাস আসে। সে আমাকে বলে নাই তার প্লাস আসে যে আমি কষ্ট পাবো যে আমার আসে নাই। তো আমাকে বললো আমি একটু বের হচ্ছি, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি ভাবছি আমার সাথে দেখা করতে আসবে, আমি তো এক্সাইটমেন্ট যে আসবে দেখা করতে। পরে দেখি সে তার একটা মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। পরের দিকে সে প্রচন্ড লেভেলের ইগনোর করতো, আচ্ছা, মানে এক্সেস লেভেলের কথা বলতো, দিনে 2 মিনিট বা 3 মিনিট, 5 মিনিটও কমপ্লিট না, মানে দেখা করতেই চাইতো না। বিহারের মতো নিজেই ফোন দিতাম, ব্লক করতো, আনব্লক করতাম। লাস্ট রোজার ঈদে এটা বাসায় গেছি, সে আমার সাথে থাকবে না। তো সে আমার সাথে মজা করে বলতো যে আমি 4টা বিয়ে করব। তো তাকে এরকম করে বলছি যে আপনি 4টা বিয়ে করবেন না, 4টা বিয়ে করলে তো একটা চাকর লাগবে, চাকর হিসেবে আমার রাইখা দিয়েন। তো এভাবে বলছে, আমি গায়ে নাই। আমার কাজিন, আমার ফ্রেন্ডরা বলতো যে ও থাকতে চাইতেছে না তোর সাথে, তুই কেন জোর করতেছস? তো আমি বিশ্বাস করি যে মানুষ যেটা চেষ্টা করে ওইটাই পায়। তো এইটা কনসেপ্টটা ছিল যে আমি আমার এফোর্টটা যে এখান থেকে 200%, তার ওই পাশ থেকে তার এফোর্টটা 2%ও ছিল না, বিকজ অফ আই হ্যাভ এ ইনসিডেন্টস, দ্যাটস ওয়াই। সে আমাকে বলতো যে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে তোমার পাস্টের কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি আমার ফ্যামিলির কিভাবে বলবো, আমি তো লজ্জায় মইরাই যাব। তো সে আমাকে অ্যানাদার লেভেল ভাবতো যে আমি সমাজের মধ্যে পড়তাম না, আমার এই ইনসিডেন্ট হওয়ার কারণে আমি সমাজের বাইরে পড়ে। সে দেখা করবে না, কারণ আমি তাকে ব্ল্যাকমেল করতাম যে হচ্ছে আমি স্লিপিং পিল নিব, আমি নিজের ক্ষতি করব। দেখা করবে না, একদম আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। আমি হচ্ছে ডিসাইড করি যে আমি গলায় বা স্লিপিং নেব, এটা কোনোভাবে সে জেনে যায়। আমি ফেসবুক লাইভে আসছিলাম। আর ইউ ক্রেজি? Yes. ইউ আর ফেসবুক লাইভে আসছিলেন আপনি? আমি নিতে পারতেছিলাম না পেইনটা লাস্ট 1 বছর ধরে। ওকে আপনাকে ব্লক করে দিয়েছিল সমস্ত জায়গা থেকে? হ্যাঁ, সব জায়গা থেকে। মানে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারতেছিলাম না। তো মনে হচ্ছে লাইভে আসলেও দেখবে? লাইভে আসলে দেখবে বা কোনোভাবে আমার সাথে। আপনাকে তো ফেসবুকে ব্লক করেছে। তার ফ্রেন্ড সার্কেল আছে না আমার সাথে অ্যাড, তো ফ্রেন্ড সার্কেলকে ইনবক্স করতেন, ট্রাই করতেন, কিন্তু লাইভে আসার সিদ্ধান্ত কেন নিলেন? আমি ইনবক্স করে দেখছি ভাইয়া, সবাই বলে যে ও তোমারে চায় না, তুমি কেন তার পিছনে পাগল। সো লাইভে এসে কি চাচ্ছিলেন, যে স্ক্যান্ডাল হোক একটা? না, আমি এটা চাচ্ছিলাম না। আমি জাস্ট আমি যে পেইনটার মধ্যে আছি, আমার মধ্যে আছি, আমি আমার ডু ইউ তখন হ্যাভ দ্যাট লাইভ স্টিল? নো। কি করছেন আপনি লাইভে এসে? আমি বলছি যে আমি এই পেইনের মধ্যে আছি, একটা ছেলে ওকে সম্বোধন করেই বলছেন? নাম উল্লেখ করে নাই। কি করছেন আপনি বলেন তো, জাস্ট লাইভে গিয়ে আপনার কি মনে আছে? ওকে, আমি বলছি যে আমি একটা ছেলের সাথে লাস্ট 1 বছর ধরে রিলেশনশিপে আছি, সে আমাকে ধরতেছে ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে, এরকম অবস্থা। আমি পেইন নিতে পারতেছি না কোনোভাবেই। আমি পাগলের মধ্যে তাকে ভালোবাসি, সে বুঝে না। তো আমি এই স্টেপ নিতে বাধ্য হচ্ছি, তার কোনো দোষ নাই। আমি তাকে কেন, আমি কাউকেই ব্লেম দিতেছি না। এইরকম ছোট একটা লাইফ করে আমি অফ চাই। সে আমার দরজায় এসে ধাক্কায়, বাসা দৌড়াতে আসছে 10 নম্বর থেকে। মিরপুর 10 থেকে? হ্যাঁ। আপনি তখন মেসে থাকেন? না, বাসায়। আমি তার জন্যই। কার বাসায় থাকেন? আমার বাসায়, আমি বাসা নিছি। আলাদা করে বাসা নিয়েছিলেন? তো আমি তার জন্যই অ্যাকচুয়ালি আশেপাশে বাসা নেই মিরপুরে। এই গল্পটা শুনে আমি জানি এতক্ষণে আপনারা ওকে জাজ করা শুরু করেছেন, যদিও আমি কথাটা বলছি তারপরেও যেটা কমে যাবে বিষয়টা এরকম না। আমি জানি যে আমি প্রথমেই যে ওকে যে প্রশ্নটা দিয়ে করেছি আমি সেটা জানি এটা হবে। অনেকে ওকে ট্রল করবেন, অনেকে ওকে বাজে মন্তব্য করবেন, অনেকেই গালিগালাজ করবেন, অনেকেই অনেক ধরনের মন্তব্য এখানে করবেন, সেটা আমি জানি। তারপর আমি বলাটা নৈতিক দায়িত্ব, এই জন্যই বলছি ওকে জাজ করেন না। ও যেটা ফেস করেছে লাইফে, সেটা থেকে একটা মোরাল লেসন আজকে অনেক মানুষকে বলবে, যেটা হয়তো ওর মতো যারা আছে, ওর বয়স রাইট নাও 20,
অনেক মেয়ে হয়তো ওর গল্পটা শুনে ওর মতো ভুল থেকে বেঁচে যাবে আজকে। সো ওকে জাজ করেন না, ওকে জাজ করার আগে সবাই নিজের দিকে একটু আঙ্গুলটা তুলেন। আপনারা আপনাদের, বা ইনক্লুডিং মি, আমরা আমাদের জীবনে কতটা ভুল করি। সো গল্পটা প্রচারের উদ্দেশ্য এটাই যে ও যে ইনসিডেন্টের কথা এখানে বলছে, সেই ইনসিডেন্টটা ইদানিং আমাদের সমাজে অনেক বেশি অহরহ হচ্ছে। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কিন্তু আমরা চাই না যে কারো জীবনেই এই ঘটনাগুলো ঘটুক। সে কারণেই মূলত আমরা এই গল্পটা প্রচার করছি বা শিখবো, কিন্তু কোনোভাবে ওকে আমরা জাজ করব না। তো আপনি আলাদা একটা বাসা নিয়েছেন, এই বাসায় আপনি একা থাকতেন, সাবলেটে থাকতেন, ও আসতো এই বাসায়? না। আচ্ছা, তো জানতো আপনি এই বাসায় আছেন? হ্যাঁ হ্যাঁ, বাসা নিচে আসতো মাঝে মধ্যে, আমার পিক করে ঘুরতে যাইতাম। ওকে ফাইন। সো এসে দরজায় নক করে ডিরেক্টলি নিচের দারোয়ানকে নক করছে, যে 5 তলায় থাকে, জানতো আমি 5 তলায় থাকি, নিয়ে উপরে উঠছে। তো দরজা লক করার অনেক ধাক্কাধাক্কি করতেছিল, আমি স্টিল তখন ঠিক ছিলাম, তো আমি বাধ্য হয়ে দরজা খুলতে বাধ্য হয়েছি। সে আমাকে ধুইকায় ঠাস করে, যত জোরে শক্তি ছিল আমার মারে। তারপর আমি সেদিন তার চোখে মুখে ভয় দেখতে পাইছি। খুব স্বাভাবিক এটা। এবং আপনি কি এর আগে পর্যন্ত জানতেন যে ভয় দিয়ে কখনো ভালোবাসা হয় না? না, আমি এটা অনেক কিছু শেখার আছে আজকের এই গল্পে। প্লিজ লিসেন দিস স্টোরি ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, আমার এটা উদ্দেশ্য ছিল যেভাবে হোক তাকে আমি পাইতে হবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সে হচ্ছে হাঁপাইতেছে লিটারালি। আসার পরে আপনি সাবলেটে থাকতেন, আর লোকজনগুলো কোথায় ছিল যখন থাপ্পড়াপ্পি হচ্ছে? আমি যে আপুর কাছে সাবলেটে থাকি, ওই আপু জব করে, তো বাসায় ছিল না। সকালে যাইতো, রাত 10টার পর আসতো, বা অনেক সময় আসতো, যায় বাসায় আসতো না। আমার মাথা ঘুরতেছিল, যত জোরে শক্তি ছিল দিছে, এটা বাড়ির মালিক অব্দি চলে গেল। ওখানে চিল্লাচিল্লি হচ্ছিল। হ্যাঁ, তার যখন দরজা ধাক্কা ছিল, উপরে ফ্ল্যাটে, নিচে ফ্ল্যাটে লোকজন জমা হয়েছিল, মানে সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার। হ্যাঁ। তো ওখানে একটা হ্যাসেল হওয়ার কারণে পরে সিদ্ধান্ত নেয় যে আমাকে বাসায় রাখবে না, কারণ বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় ব্লেমটা মালিকের কাছে, বা হ্যাঁ ডেফিনেটলি। তো আমি কোনোভাবে ম্যানেজ করি। এগুলো কি বুঝতেছিলেন আপনি লাইফটা করার আগে, নাকি বুঝতেছিলেন না, নাকি মাথায় আসতেছিল না? আউট অফ কন্ট্রোল ছিলাম। আমি বললাম না, ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, আমি রাগ উঠলে কখন কি করি না করি, আমার এটা আমি সেন্সে থাকি না। তো তারপরে যাই হোক, তাকে আমি বাসায় পাঠাই দিলাম, যে সে এখানে থাকলে সে প্রবলেম ফেস করবে। তাকে যেমনি হোক রাত 8টার সময় বাসায় পাঠাই দিলাম। তো তারপর হচ্ছে আমি বাসায় ম্যানেজ করলাম, মালিকের সাথে বাড়িওয়ালা হলে তো সে ডেফিনেটলি তাকে পুলিশকে ইনফর্ম করার কথা, যদি সচেতন বাড়িওয়ালা হয়। করার কথা ছিল, মানে আমি যদি হতাম, আমি ডেফিনেটলি 999 কল দিয়ে বলতাম যে সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার, যেটা আমার বিয়ন্ড কন্ট্রোল। উনি কি করলেন? আর ডেফিনেটলি আপনাকে তখন বেরও করে দিতে পারবে না, কারণ আপনি তখন কার কাছে যাবেন? আইদার আপনার প্যারেন্টসকে কল করতে হবে অথবা পুলিশকে কল করতে হবে। বাসায় কল করছে যে আপনার মেয়েকে হচ্ছে নিয়ে যান। আচ্ছা, নিয়ে যাওয়ার দরকার নেই, আজকেও বাসায় যাক, ফার্নিচার গুলো এখানে থাক, পরে এসে আপনি ফার্নিচার গুলো নিয়ে যান। আমি বাড়িওয়ালার আন্টি ছিল, অনেক ভালো ছিল, লিটারালি আমাকে দেখে কান্না করে দিচ্ছে যে তুমি তো আমার মেয়ের বয়সে, তুমি এত বড় ভুল কেন করবা, স্টেপ কেন নেবা। তো আন্টিকে আমি বুঝাইলাম, সরি বললাম, ওইদিকে ম্যানেজ হয়ে গেল। তো আমি আমার যে সাবলেটে থাকে ওই আপু, তখন লাইভটার কি অবস্থা চলতেছে? না, ওটা সাথে সাথে সে এসে আমার ফোন নিয়ে ডিলিট করে দিছে। তার মাথায় এটা ছিল লাইভটা থাকা যাবে না ফোনে, তো ডিলিট করার পর ওটা ছিল না। 20 জন কি 25 জনের মতো দেখছে, বেশি দেখে নাই। এটা তো আসলে থাকলে ভাইরাল হয়ে যেত। হ্যাঁ, ভাইরাল হয়ে যেত, আই নো। তো তারপর হচ্ছে আমি 9:30টার সময় তার বাসার নিচে যে কল দেই, ফোন অফ করে রাখছে। তো নিচে থেকে আমি একটা খেলতেছিল বাচ্চা বলতে 6-7-এ পড়ে। আমি বললাম যে হচ্ছে 5th ফ্লোরে যে বাসা নাম্বারটা আমার জানা আছে, ওখানে যে কলিং বেল দিবা, বলবা যে নামে কে নিচে ডাকতেছে। 5 মিনিট পর আসলো, আমি পাঠাই দিয়েছি। বলতেছে তুমি আমার বাসায় লোক পাঠাইছো কেন? আমি বলছি আপনি ফোন অফ রাখছেন কেন? আমি তো যাইতে পারতেছি না, কারণ আপনার বাসায় হচ্ছে ফ্যামিলি আছে, এই জন্য তো আমি যাইতে পারতেছি না। তো তখন আমাকে বলে আমার ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করছে, মিথ্যা কথা বলে। বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমার বাসায় থাকা লাগবে। ওর বাসায় কি জেনে গেছে 10 দিনে যে আপনার সঙ্গে সম্পর্ক আছে? না, কালকে নিয়ে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরবো, সিম্প্যাথি দিয়ে সুন্দর করে বুঝাই, আমি বাসায় চলে যাই, সে বাসায় চলে যায়। রাতে আর কল দেয় না, বলে ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাইয়ের কাছে থাকা লাগতেছে, আমি আজকে তোমারে কল দিব না, কালকে সকালে কল দিব। আমি আর বুঝতেছি না সেই রাতে সে তার গ্রামের বাড়িতে চলে যাইতেছে, আমি এটা জানি না। তো আমি বললাম আচ্ছা ঘুমান, আমি সারা রাত ঘুমাই নাই।
তারপর সকালে 7টার সময় মনে হয় ঘুমাইছি, 11টার সময় উঠছি। আপনার বাড়ি থেকে লোক আসে নাই পরের দিন থেকে? আসতে চাইছিল, আমি আটকাইছি। আম্মু আসতে চাইছিল, আব্বু অসুস্থ ছিল, আব্বু হচ্ছে ভাইয়া কিছু জানে না? না, ভাইয়া জানে না। তো তারপর হচ্ছে সে চলে গেছে। আমি পরের দিন বিকালের দিকে তাকে কল দেই যে আপনার তো আজকে আমার সাথে বের হওয়ার কথা ছিল। বলতেছে আমি তার নানু বাসা হচ্ছে আপনার নোয়াখালী, দাদু বাসা নোয়াখালী, নানু বাসা ভোলা। দুই জায়গায় থাকা হয় তাদের। নোয়াখালী গেছে। আমি বললাম নোয়াখালী গেছেন মানে? আজকে আপনার হচ্ছে আমাকে নিয়ে বের হওয়ার কথা ছিল। বলতেছে বেশি কথা বলবো না, ব্লক খাবা। আবার হ্যাঁ, বিষয়টা আপনারা হয়তো অনেকেই রিলেট করতেছেন, তারপরেও বলি আপনারা, কারণ গল্পটা এই পার্টটা অনেক বড়। ওর লাইফের আরেকটা পার্টে যেটা, একটা ছেলেও কিন্তু ওর জন্য ওরকম ক্রেজি ছিল, যে ওর ফার্স্ট হাজবেন্ড ছিল। হ্যাঁ, ফার্স্ট হাজবেন্ড মানে কি, হাজবেন্ডই ছিল আলটিমেটলি। পরে তার হাজবেন্ড কেউ হয়েছে কিনা আমি জানি না এখন পর্যন্ত। তো এরপরে যে রিভার্সটা করছে, ও ক্রেজি হয়েছে কারোর জন্য, এটা একটু খেয়াল করেন। মানে ওর লাইফে ওর জন্য কেউ ক্রেজি ছিল এই লেভেলের একটা সময়, এবং সেটা সে বুঝে বুঝে ওর দিকে যে কোনোভাবেই হোক ডিভিশন দিয়ে ওকে অ্যাচিভ করার চেষ্টা করতেছে। তো তারপর হচ্ছে ব্লক খাওয়া। তো বলতেছে আমি এখন সামনে আমার গুচ্ছর এক্সাম, আমি একটু ঘুমাইতে আসছি এখানে, তুমি আমাকে ঘুমাইতে দাও নাই। এদিকে আমি কতদিন কত রাত ঘুমাই নাই তার তো কোনো আইডিয়া নাই। তো আমি একটু শান্তি মতো ঘুমাইতে আসছি, আমার সামনে গুচ্ছ এক্সাম, তুমি আমাকে ডিস্টার্ব করবো না। গুচ্ছ এক্সাম? গুচ্ছ কি জিনিস এটা? ভার্সিটি এক্সাম। গুচ্ছ বলতে এখানে 24টা ভার্সিটি আছে। ও ওকে, এটা আমার সাথে আমি পরিচিত না, রিসেন্টলি বোধহয় হয়েছে। হ্যাঁ, এটা বলে সে আমার ব্লক করে দিল সব জায়গা থেকে। আমি 8 ঘন্টার মধ্যে। এত ব্লক করতে কেন? কারণ আপনি খুব পোক করতেন তাকে? জান কি করতেছো, জান কোন জায়গায়, জান এইটা, জান ওটা, বাথরুমে কিনা? কখনোই না। আমি তাহলে ব্লক কেন করতে পারবো? কখনো তার থেকে কৈফিয়ত চাই নাই। কই বাইরে, আচ্ছা ঠিক আছে বাসায় যাও, আমাকে একটু কল দিয়েন। কখনো জানতে চাই না যে বাইরে কি করো তুমি। বাট সময় চাইতেন? হ্যাঁ, সময় চাইতাম। তো ব্লক করলো। আমি 8 ঘন্টার মধ্যে ডিসিশন নিলাম আমি নোয়াখালী যাব। আমি অসুস্থ, 2 দিন হচ্ছে আমি খাই নাই। 2 দিন হচ্ছে ঝামেলা চলতেছে তার সাথে, আমি 2 দিন খাই নাই। আমি খাইছি আপনার কোক আছে না, কোকের উপর আছে, আমি শুধু কোক খাইতেছি। তো আমি একটা সিএনজি রিজার্ভ করলাম, আপনার ইয়াতে চলে গেলাম সায়দাবাদ। এত পরিমাণ তাকে ভালোবাসি যে আমি নিজের পাশে কখনো কাউরে কল্পনা করতাম যে না, বাসে তো সিট 2টা না, আমার পাশে কেউ বসবে এটা আমি মানতে পারতাম না। আমি 2টা সিটই বুক করে নিতাম। তো আমার কাছে টাকা ছিল না। তো আমি আম্মুকে ফোন করে বললাম যে আম্মু আমার সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা ছিল। ওকে, সো ফ্যামিলি থেকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা হচ্ছে। হ্যাঁ, আমার এগুলো ক্রেজিনেস দেখে আম্মুকে বললাম আমি ডক্টর দেখাবো, আমাকে টাকা পাঠান। সো আপনি রাজিও ছিলেন? হ্যাঁ, কারণ এটা আমার দরকার। আপনি বুঝতেছিলেন যে এগুলো আপনার প্রবলেম হচ্ছে, হ্যাঁ। এবং আপনি 8-10 জনের মতো না। না, আমি ডিফারেন্ট, এটা আমি বুঝতেছিলাম যে আমাকে প্রবলেম করতেছে, এখান থেকে আমাকে হচ্ছে মুভ অন করা লাগবে। এটার জন্য ডক্টরকেও যদি দেখানো হয় আমি দেখাবো। তো আম্মুকে বললাম আমি ডক্টর দেখাবো, আমাকে টাকা পাঠান। মিথ্যা কথা বলছি। এই টাকা দিয়ে আপনি নোয়াখালী যাবেন? হ্যাঁ, আমাকে 5,000 টাকা পাঠাইছে। আমি গেছি, সারা রাস্তা আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, পারতেছি না। নোয়াখালীর অ্যাড্রেসটা জানতেন? জানি না কোথায় থাকে, আমি শুধু জানি নোয়াখালী সদরের আশেপাশে থাকে। আমি ওখানে গিয়ে কি করবেন? মাইকিং করবেন? এর মধ্যে যদি আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, সে তো অবশ্যই যদি জানে যে আমি নোয়াখালী যাইতেছি, তার তো অবশ্যই এটা না যে নোয়াখালী আসতেছে, অন্তত দেখা করবো আমি। জানাবেন কি তার ফ্রেন্ডদেরকে? হ্যাঁ, ফ্রেন্ডদের মাধ্যমে। তো আমি তার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, তো ব্যস্ত বলতেছে। আমি মনে করলাম ব্লক করে দিছে ওর ফ্রেন্ড আমাকে। তো আমার সামনে সিটে একটা আন্টি বসছিল, আন্টির কাছ থেকে ফোন নিলাম আমি যে আন্টি একটু কথা বলবো, আমার ফোনে টাকা নাই। তো ওইখান থেকে তার ফ্রেন্ডকে একটা ফোন করলাম যে ভাই আপনি কি আমাকে নাম্বারে ফেসবুকে ব্লক করছেন? বলতেছে হ্যাঁ। কেন করছেন? বলতেছে যে ফোন দিয়ে বলছে যে আমার সাথে যদি কোনো কন্টাক্ট রাখিস তাহলে তোর সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো না। তো আমাকে বাধ্য হয়ে করা লাগছে। বলতেছে যে আপু কিছু মনে করেন না। তারপর আমাকে অনেকগুলো কথা শোনালো যে হ্যাঁ তুমি ওর জন্য পাগল, ও তো থাকতেই চাইতেছে না, ওকে ছাড়ো। তারপরে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম যে আমি তোর নাম্বার দিতেছি, কন্টাক্ট কর। তো সে সাথে কন্টাক্ট করতে পারছে। তো বলতেছে ভাইয়া হচ্ছে রাফিয়া তো অন দা ওয়ে, হচ্ছে নোয়াখালী যাইতেছে, কুমিল্লায় আছি আমি তখন। তো বলতেছে ও মরে গেল, আমি ও রাস্তায় পড়ে থাকলে আমি ওর সাথে দেখা করবো না, ওর লাশের দিকে আমি ফিরেও তাকাবো না, এইভাবে বলছে। তো বলতেছে যেখানে আছে সেখান থেকে ঢাকা ব্যাক করতে বলো। তো আমার সেন্সে ছিল যে আমার লাভ নাই। বাট রাত 9:30 কি 10টা বেজে গেছিল,
ওই হাইওয়েতে নামলে আশপাশ কোনো বাড়ি ঘর নাই, আমি ওইখানে যদি নামি আমি বিপদে পড়ে যাব। আমি চেষ্টা করতেছিলাম যে আমি ঢাকার দিকে ব্যাক করার, তো পারতেছিলাম না। তো তারপরে হেল্পার কন্ট্রাক্টর ছিল বাসে, বললাম যে আমাকে একটু কোনো বাস স্ট্যান্ডে নামাই দিয়েন, বা যেখান থেকে আমি ঢাকাতে ব্যাক করতে পারবো। রাত বাজে তখন 11:30। আমাকে একটা বাস স্ট্যান্ডে নামাই দিছিল নোয়াখালীতে ঢুকতেই, চাটখিল জায়গাটার নাম। আমি সাথে অন্য একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে ফোন নিয়ে কল দিই, এর নাম্বার ঢোকে না, আম্মুর নাম্বার ছিল আমার কাছে, ওর আম্মুর নাম্বারে কল দিছি, ওর আব্বু ধরছে। তো আমি পরিচয় দিছি আমি তার ফ্রেন্ড, আমি নোয়াখালী আসছি একটা কাজে, ফোন পাচ্ছি না, তোকে দিছে। তারপর বলতেছি আমি তোর আম্মুরে কল দিতেছি, সেটা বললাম। আমার আম্মুরে কল দিয়ে যাতা বলছে, মাকে ফোন দিয়ে যাতা বলছে। তো তারপর আমি বলতেছি আপনি যা ইচ্ছা করেন আমারে কল দেন, এখন আমার নাম্বার যেহেতু আপনি ব্লক করছেন আমি আপনাকে কল দিতে পারতেছি না। আমি এখন রাগ বাদ দেন, আমি একটা মেয়ে, আমি হয়ে আপনার কাছে হেল্প চাইতেছি, আমি একটা মেয়ে হয়ে আপনার কাছে সাহায্য চাইতেছি। রাত 12টা বাজে, এখানে আশপাশ সব দোকান বন্ধ, আপনি আমাকে হেল্প করেন। বলতেছে তুই মর, আমি তোর লাশও দেখতে যাব না। কানাকাটি করছে আশপাশ, ফোনে এগুলো বলতেছে। হ্যাঁ, আশপাশ ইটস ভেরি ডেঞ্জারাস। কেন বলি আপনাকে, এখানে অনেকগুলো ইস্যু আছে। ওই যে বললো না যে মারা যাবা সামথিং লাইক দিস, এই যে ফোনটা কথা বলছে, ওর ফোন থেকে যত ফোন গেছে, এটা কি আপনার ফোন থেকে ছিল? আপনার ফোন থেকে ওর সাথে কথা বলতেছিলেন তখন, নাকি অন্য কারো ফোন থেকে? মানে এটা যদি কখনো নিজের ফোন থেকে বলে বা ওর ফোনে যার আছে সেটা যদি ট্র্যাক আউট করা যায়, তাহলে এটা মানে কি সম্পর্ক, কেন মেয়েটা মারা গেছে বা কি হয়েছে যদি যায়, এটা বের করা কোনো ব্যাপারই না বাংলাদেশ পুলিশের জন্য। সো এই যে ফোনে আমরা এই জাতীয় কথাবার্তাগুলো বলি, 100 বার চিন্তা করা উচিত। তো তারপর সে যখন ফোন কাটলো, একটা সিনজেলা সে বলতেছে আপু কোথায় যাবেন? তো আমি বলতেছি ভাইয়া আশেপাশে কি কোনো আবাসিক হোটেল আছে বা 5 স্টার বা 4 স্টার হোটেল আছে, আমি একটু থাকবো, আমি কাজে আসছিলাম, আমি ফেসে গেছি এখানে। তো সিনজেলাটা বয়স্ক ছিল, আঙ্কেল টাইপের, প্রায় 10 কিলো আমাকে নিয়ে গেছে, কোনো আলো নাই, অন্ধকার, ইচ্ছা করলে কিন্তু আমার ক্ষতি করতে পারতো। আমি দিকে দোয়া পড়তেছি যেন মানে কোনো বিপদে না পড়ি। সে আমাকে একটা হোটেলের নিচে নামাই দিল, চাইনিজ হোটেল ছিল মনে হয়। তো তখন কল দেয় আমার নাম্বারে, কল দিয়ে বলে আমি তোর নামে জিডি করবো থানায় কালকে, তুই যে আমাকে থ্রেট দিতেছস, জিডি করবো। ঠিক আছে, যা ইচ্ছা করেন। তো তারপরে আবার কল দিয়ে বলতেছে যে আমি তখন আমি হোটেলে ঢুকবো মাত্র, তখন কল দিছে। তো বলতেছে আমি একটা পুলিশ আঙ্কেলকে পাঠাইতেছি, কোথায় আসো অ্যাড্রেস দাও, তুমি বাইরে আসো, কেউ যদি তোমাকে আমি কিছু করতে পারবো না এখানে। আমি বলছি এটা মাথায় আছে আপনার? 12:30 পৌনে 1টা বাজে এখন। কিন্তু ওর তো মাথায় ছিল, আপনার কেন মাথায় থাকে নাই? আমার মাথায় আছে, এই জন্যই তো আমি চেষ্টা করতেছি নিজের প্রোটেক্ট করা। হয়ে গেছে, আমি তো চলেই গেছি ওখান থেকে, তো আর ব্যাক করতে পারতেছি না। রাফিয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা ঘটনা তো আপনার নোয়াখালীতে যাওয়ার আগে চিন্তা করার কথা। হ্যাঁ, তখন সেটা মাথায় ছিল না। তারপর 999 কল দিছে সম্ভবত, আমি অ্যাড্রেস দিছি, পুলিশ আসছে আমারে থানায় নিয়ে গেছে। থানায় ঢুকছি 1:30টার সময়, তার মধ্যে তার বড় ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে। থানায় নিয়ে আপনাকে কি প্রশ্ন করলো? থানায় নিয়ে অনেক প্রশ্ন করছে, ডেফিনেটলি করা উচিত। এবং আপনাকে যখন থানায় নিল, তার আগে কি আপনার বাবা মার সঙ্গে আপনার কথা হয়েছে যে আপনি থানায় যাচ্ছেন, বা থানায় নেওয়ার পরে পুলিশ কি জানিয়েছে? তো তার মাঝখানে তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। তার বড় ভাই বাইরে থাকে, দেশের বাইরে। আমি তাকে ফোনে না পেয়ে তার বড় ভাইকে সবকিছু বলে দিই। হ্যাঁ, আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। কি বলবেন আপনি? অপরাধ তো তার না, আপনার কথা অনুসারে যদি আমরা যাই। হ্যাঁ, কারণ সে তো তার দিক থেকে ক্লিয়ার, দোষটা আমার, আমি বলতেছি। তো তার বড় ভাই আমাকে বলতো যে আগে তুমি থানা থেকে বের হয়ে ঢাকায় যাও, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আগে তোমার মেইন পয়েন্টটা হইতেছে যে তুমি সেফলি আগে থানায় যাও, সেফলি আগে তুমি ঢাকায় পৌঁছাও। ভাইয়াটা খুব ভালো ছিল, বড় ভাইয়া সুন্দর করে কথা বলছে। থানায় গেছি, আমাকে থানার ওসি সুন্দর ব্যবহার করে বলতেছে আপনি আমাদের থানার গেস্ট, হ্যাঁ আপনি এখানে থাকেন। আমার একটা ছবি ভিডিও ক্লিপ করে যে কেন আসছিলাম, আমি ফ্র্যাঙ্কলি বলছি যে আমি একটা কাজে আসছিলাম, বিপদে পড়ে 999 কল দিছি, শেষ। তো তারপর আমাকে একটা ঘরের মধ্যে আটকায় রাখা হলো, এমন ভাবে আমাকে ওইখানকার মহিলা পুলিশরা ট্রিট করলো যে আমি একটা কেসের আসামি।
আমি ওই দিন ভাইয়া বিশ্বাস করে আমি দুনিয়া চিনছি। ওই 18 ঘন্টা আমি থানায় ছিলাম, আমি দুনিয়া চিনছি, সে আমায় চিনাই দিছে। আমি যে থানায় ছিলাম একটাবার কল দেয় না আমারে যে তুমি কি সিচুয়েশনে আসো। আমাকে লিটারালি ফোর্স করা হইতেছে যে ওই ছেলের নামে মামলা করো, ফ্যামিলির নামে জিডি করো। ওইখানে একটা আঙ্কেল ছিল, যখন শুনছি ও থেকে আসছে তখন আমার কাছে গেছে, বলতেছে ওই ছেলের নাম্বার দাও আমাকে, ও ছেলে কি করা লাগতেছে আমি করব। আমি বললাম না, আমি তার কোনো ক্ষতি চাই না। একটা বারও কল দেয় নাই, হারাই গেছে সে। তারপর আমি অনেকবার ট্রাই করছি, তাকে আমি কোনোভাবে ফোনে পাই না। তার আম্মু নাম্বারে কল দিছি, ফোনে পাই নাই। তার ভাইয়াকে লাস্ট অব্দি কল দিছি সকালবেলা, ভাইয়াকে বলছি, এটা বলা সাহস পাই না যে ভাই আমি এর সাথে কথা বলবো, বড় অনেক সিনিয়র। প্রাউডলি বলছে যে আমি তাকে বেস্ট সলিউশন দিছি, থানা হচ্ছে সেভ করছি। বাট ওই 17 ঘন্টা যে আমি কি ফেস করছি শুধু আমি জানি। আমাকে কয়েদের খাবার দেওয়া হয়েছে যেগুলো থানার জেলে বসে খায়, আমি আমি ছুঁয়ে দেখি নাই। আমার 14 গোষ্ঠী এগেও কখনো থানা ফেস করে নাই। ওখানে লিটারালি আমার উপর ফোর্স করা হয়েছে যে জিডি করেন, জিডি করেন, জিডি করেন। আপনার হচ্ছে আমি হাত ধুবো, আমাকে হচ্ছে কলা কলা দিছে, কেক দিছে। তো কলাটা পচা টাইপের ছিল, আমি খাইছি, তারপরেও আমি জীবনে খাই নাই। আমি কখনো নিজে হাতে ভাত খাই না, বাসায় গেলে আম্মু খাওয়াই দেয়। তো আমার হাত মেখে গেছে। আমি বললাম যে একটা মহিলা কনস্টেবল ছিল, আমি বললাম যে দরজাটা খুলেন, আমি একটু হাত ধুবো। বলতেছে আপনার কয়টা চাকর আছে, আপনি বারবার হচ্ছে দরজা খুলবে আবার হচ্ছে লাগাই দিবে। আমি ওই দিন আমি দুনিয়া চিনছি। তারপরে আমার মনের মধ্যে এটা আসছে যে আমি তার দিকে আর ফিরে তাকাবো না, এখান থেকে বের হই আমি শুধু। তো হচ্ছে থানাতে বলতেছিল যে ফ্যামিলি মেম্বার না আসলে আপনাদের ছাড়বো না। আব্বু অসুস্থ এদিকে, আম্মু তো কিছুই জানে না। কোনো ওয়ে না পায় আমি একটা ফ্রেন্ডকে ফোন দিছি যে দোস্ত আমি এরকম নোয়াখালী হচ্ছে এখানে এসে, ডিটেলসে বললাম না, আমি তাকে বলছি তুই নোয়াখালী আয়, এসে আমার জাস্ট নিয়ে যায় এখান থেকে। সে একবারও জানতে চাইলো না কি হয়েছে, কাহিনী কি। সে বাইক রাইডার, হ্যাঁ, বাইক থেকে নোয়াখালী গেছে, বিপদের সাহায্য পাইছি। সে যদি আমাকে ওইখান থেকে না নিয়ে আসতো, আমি 5 দিনে ওইখান থেকে বের হতে পারতাম না। সো ফ্রেন্ড গিয়ে ফ্রেন্ড বনসই দিয়েছে। হ্যাঁ, নোয়াখালী থেকে 7.5 ঘন্টা জার্নি করে বাইকের উপরে। এর মধ্যে আমি এটা পর নিয়েছিলাম যে সে জাহান্নামে যাক, আমি তাকে কখনো খোঁজ নিব না, তাকে ফোন দিব না। আমার এই রাগটা ছিল 8 ঘন্টার। এরকম রাগ আপনার অনেকবার হয়েছে সম্পর্কের মধ্যে? 8 ঘন্টা রাগ ছিল। তাকে আমি ফোন দেই আমার ফ্রেন্ডের নাম্বার থেকে, ফোন ধরে না, তার আম্মুর নাম্বারে কল দেয়, তার আম্মুর নাম্বার আম্মু ধরছে। তো আমার ফ্রেন্ডকে দিয়ে কথা বলাই যে আমি ফ্রেন্ড হচ্ছে, সে বলতেছে নাই। তো তারপর আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর অনেকভাবে চেষ্টা করি তার সাথে কন্ট্যাক্ট করার। ফেক আইডি খুলে তার মেসেজ দেই যে আপনার আমার রিপ্লাই করা লাগবে না, আমার মেসেজগুলো দেখেন, শুধু মেসেজগুলো দেখেন, সিন করেন, আমার তাতেই শান্তি। 2 দিন পরে দেখি সেখানে ব্লক করে দিছে। আরেকটা ফেক আইডি খোলার পরে দেখি যে মেসেজ দেওয়ার পর লেখা হচ্ছে দে ক্যান নট রিসিভ ইয়োর মেসেজ। মানে এমন সিস্টেম করছে যে কোনো ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ছাড়া কেউ যেন মেসেজ দিতে না পারে। আমি টোটালি ভেঙে পড়ি যে যার জন্য আমি এত কিছু ছাড়ছি, আমি আমার শহর ছেড়ে আসছি, আমি আমার আম্মুকে ছাড়া কখনো থাকি নাই, ছেড়ে আসছি, এত স্ট্রাগল করছি, সে মানুষটা সেই শব্দে আমাকে রেখে চলে গেল। ফ্রেন্ডদের নাম্বার থেকে ট্রাই করি, আমার যে রুমমেট এখন তার ফোন থেকে ফোন করি। বেশ কয়েকদিন আগে আমার কণ্ঠ পেয়ে ফোনটা কেটে দেয়। সে কোনোভাবে আমার সাথে ইনভলভ হতে চায় না, চলে গেছে। সেই সুযোগটা খুঁজতেছিল অনেকদিন যাবত। পুলিশ কেসের পরে কি আর যোগাযোগ হয়েছে? না। থানার পরে আর যোগাযোগ হয় না। থানার ঘটনাটা কবে? থানার ঘটনাটা 30 জুন। 30 জুন। আজকে আমার যে রেকর্ডিং টাইম সেটা হচ্ছে 21 জুলাই, 20 দিন 21 দিন আগের ঘটনা। তারপর আমি বাজেভাবে ভেঙে, পুলিশ স্টাফ আছে না, সাইকিয়াট্রিস্ট, বাংলাদেশে বড়, ওনার কাছে আমি দেখাই। উনি আপনাকে কি সমাধান দিয়েছে? শুধু একটু বলেন যে ওনার সমাধানটা আপনার কাছে ভালো লেগেছে কিনা, এটা বলো। ভালো লেগেছে? ওষুধ যেন সব ঠিকভাবে খাই, আর মেইনলি দোষটা আমার, আমি জানি, কারণ আমি তার প্রতি স্টিল নাও বাজেভাবে ক্রেজি একদম।
সে আমার কে দোষ দিচ্ছে, যে ওই ছেলে তো তোমাকে আগে থেকেই ক্লিয়ার করছে। এই গল্পটা আপনি বলবেন, এটা কি আপনার আগে থেকে চিন্তা ছিল, নাকি আপনি এই থানার ঘটনা বা সমস্ত কিছু ঘটার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আম, আমি আমার লাইফের গল্প, যেটা আমার ম্যারিড লাইফ, এটা আমি শেয়ার করতে চাইতাম, বাট এত কিছু হয়ে যাবে আমার এই 20 দিনের মধ্যে এটা আপনি জানতেন না? জানতাম না। তারপরে হচ্ছে আমি আপনার পেজে যে আপনাকে ছোট একটা মেসেজ দিয়ে রাখি, 5-6 লাইনের। রাইট, আমি ফোন নাম্বার ছিল ওখানে, হ্যাঁ আমি সেটার স্ক্রিনশট মহিউদ্দিনকে পাঠিয়েছিলাম। হ্যাঁ আমি বলে তারপরে সে আমার সাথে এসে শেয়ার করছে, স্যার এই হচ্ছে স্টোরি। বলছে লেস আগে আনুক, আমি কথা বলি, দেখি তারপরে কি অবস্থা। সেই কথা বলাটা এটা, জি। আমার কথা বলাটা এরকম না যে আমি আপনার সঙ্গে বাইরে কথা বলবো তারপর হচ্ছে আমার কথা বলা মানে হচ্ছে সব অন স্ক্রিন। সো ডেফিনেটলি আমি এখানে যতটুকু নিলাম অতটুকু আমি প্রচার করবো না, আমি হয়তো প্রিসাইজলি করবো, বাট এটা সো আপনি যেখানে আসবেন এটা আপনার বাবা মা তো জানে। খুব কমন প্রশ্ন, কেন বললেন গল্পটা? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, মোট কথা এটা যে আমি বলে আমি শান্তি পাইছি, এটাই আমার অনেক। ঠিক আছে, বাট শেখার মতো কি আছে? আপনি কি শিখেছেন? আমি শিখছি যে কাউকে লাইফে অন্ধবিশ্বাস করতে নাই, প্লাস লাইফ কারোর জন্য কখনো থেমে থাকে না। আপনি শিখেন নাই? আমি শিখছি ভাইয়া, এই 20 দিন আমি অনেক কিছু ফেস করছি। আপনি শিখে যদি থাকেন তো আলহামদুলিল্লাহ, বাট টাইমটা মাত্র 20 দিন, এই জন্যই আমি এই কথাটা বললাম যে আপনি শিখেন নাই। তবে এটা ঠিক যে শিখলে সবচাইতে বেস্ট লেসনটাই আপনি শিখছেন। দেখেন, আমি মোটেও আপনাকে সাজেশন দেওয়ার মতো কেউ না, কিন্তু পুরো গল্পটা শুনে মানে এমন না যে সাজেশন দেন এটা একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যাপার, সো ওইটা আমার মধ্যে নাই। বাট আমি যে কথাগুলো বলবো এটা 8-10টা মানুষ তাই বলবে, সেই জায়গা থেকে আমি 2-1টা জিনিস জাস্ট বলতে পারি। একটা হচ্ছে যে কোনো ক্রেজিনেস, ওয়ান সাইডেড ক্রেজিনেস, এটা রেজাল্ট ভালো না। আপনার লাইফে একটা মানুষ ছিল যিনি আপনার সাবেক হাজব্যান্ড। আমি জাস্ট একটা কথা বলতে চাই ভাইয়া, আমি রিভেঞ্জ অফ নেচারকে বিশ্বাস করতাম না, এখন করি। এটা বোঝাতে চাচ্ছেন যে আপনি তার সাথে যে আচরণটা করেছেন সেটাই আপনি রিপিট পেয়েছেন আপনার লাইফে, রাইট? সেটা এক ধরনের যদি আত্মগ্লানি থাকে তো ভালো। কোনো পরামর্শ কি দিতে চান যারা আপনার মতো এইজে আছে, এই এসএসসি ইন্টার পড়ুয়া টিনেজার ছেলে মেয়ে যারা আছে? আমি এতটুকুই বলতে চাই যে লাইফে আজ যা কিছু হোক, জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাইয়া। জোর করে আজ যাই হোক, একটা সম্পর্ক কখনো টিকানো যায় না, একটা সম্পর্ক বিল্ড আপ করা যায় না। যে ছেলেটার কথা আপনি বারবার বলেছেন আজকের এই অনুষ্ঠানে, যদি কালকেই আপনার সামনে আসে আপনি তো কালকেই গলে যাবেন। জীবনেও না, আমি স্ট্রং হয়ে গেছি, এনাফ স্ট্রং। আমি তাকে স্টিল ভালোবাসি, ভালোবাসাটা ভালোবাসার জায়গায়। সে আমার কাছে আসলে আমি হয়তোবা তাকে আর কোনোদিন Still you are accept করবো না, হয়তো- কারণ আমি তাকে আর সুযোগই দিব না আমাকে আঘাত করার। সে যে আসবে, আচ্ছা আমাকে সুন্দর করে কথা বলো, সে যে সেকেন্ড টাইম আর এই কাজটা আমাকে আবার আঘাত দিয়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি? কিন্তু আপনি তো আঘাত পেতে ভালোবাসেন। আঘাত প্রেমিকরা আঘাত পেতেই ভালোবাসে। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। তো আঘাতের একটা লিমিট থাকে, যাই হোক লিমিটটা ক্রস করে গেছে, বাট সেটা সম্পূর্ণই আমি বলবো আপনার বোকামি। হ্যাঁ, আমার বোকামি। আপনি শুধুমাত্র তার সঙ্গে কথা বলার জন্য ভোলায় চলে যাচ্ছেন, কথা বলার জন্য ঢাকায় চলে আসতেছেন, কথা বলার জন্য আপনি নোয়াখালীতে চলে যাচ্ছেন, ওটা একবার আপনি চিন্তা করতেছেন না যে এখানে যদি একটা বড় ধরনের অকারেন্স হয়ে যায়, এই অকারেন্সটা শুধু কি আমি সাফার করবো নাকি আমার বাবা মাও সাফার করবো? আব্বু মুসাফির। অ্যান্ড দিস পিপল আর নট গিলটি, তারা কিন্তু নিরপরাধ, তাই না? তাদের উপর, হ্যাঁ। আপনি জাস্ট একটু চিন্তা করেন তো, 20 ইয়ার্স আপনি নিজে মা হন, আমি দোয়া করি আপনি খুব বিউটিফুল মাদার হবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। বাট এই 20 বছরে লাস্ট 2-3 বছরের বিয়ে শাদী বা এগুলো নিয়ে তারা মেন্টালি কি পরিমাণ সাফার করছে, এটা তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আজকের এই গল্পটা শুনে অনেকেই আপনাকে ছিসি করবে, অনেকেই আপনাকে বকাবাদি করবে, বাট এই দুটো মানুষের কাছে আপনার আশ্রয় হবে, তাই না? তো এই দুটো মানুষকে নিয়ে কি কখনো চিন্তা করছেন যে লাস্ট এই 5-7 বছরে কি হবে? এখন করি, ট্রুলি বিলিভ করি যে শেষ পর্যন্ত আব্বু আম্মু ছাড়া পাশে কেউ থাকে না। এখন বিশ্বাস করি এটা, যে হাজার ভালোবাসা জীবনে মানুষ আসবে যাবে, বাট যে কোনো বাজে সিচুয়েশন বলে আব্বু আম্মুই আগে। আমি বলতেছি না যে ভাই বোনও থাকে না আব্বু আম্মু ছাড়া। দুটো জিনিস কখনোই স্যাক্রিফাইস করা উচিত না, একটা হচ্ছে ক্যারিয়ার আর একটা হচ্ছে এডুকেশন। এই দুটো জিনিস ক্ষতি যদি করে কেউ, তাহলে করতে পারে এমন কোনো জায়গাটা থেকে
যেই জায়গাটায় আপনার অনেক বড় ঋণ আছে, লাইক বাবা মার একটা অসুখ হয়ে গেছে, ওই সময়টা বাবা মার পাশে না থাকলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনার বাসায় কেউ নাই, আপনি তার পাশে দাঁড়িয়ে আছেন, এতে আপনার পরীক্ষা খারাপ হচ্ছে, এটা আপনি সারা জীবন কনসিডার করতে পারবেন যে না, আমি আমার লাইফের বেস্ট সার্ভিসটা, বেস্ট টাইমটা আমার বাবা মাকে দিছি, ওটার জন্য আপনার কখনো গ্লানি হবে না। কিন্তু এইটার জন্য গ্লানি আছে, যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করতেছিলাম, যে আপনার এসএসসিতে আপনি ফেল করলেন একবার, সেটা ওই প্রথম সম্পর্কের কারণে, পরবর্তীতে ভালোভাবে রেজাল্ট হলো না, আপনি নিশ্চয়ই এত খারাপ স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার জায়গাটা নষ্ট করে দিয়েছেন, আমি অনেক দূর যেতে পারতাম, অনেক দূর যেতে পারতেন, আপনি এখন যেখানে পড়াশোনা করছেন তার চেয়ে অনেক বেটার জায়গায় থাকতে পারতেন না? তবে এটা ঠিক যে রাফিয়া, আমার মনে হয় যে গোছানোর সময় এখনই শেষ হয়ে যায়নি। ইউ আর রাইট নাও 20 অনলি। হ্যাঁ, জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমগুলো পড়ে আছে। বেস্ট মানুষকে আসার সুযোগ দিতে হয় এবং সেজন্য নিজেকে রেডি করতে হয়। হ্যাঁ, তো সেই কাজটা করেন। প্রেম জীবনে বহু আসবে, বহু চলে যাবে, কিন্তু জীবন যদি প্রেমের জন্য চলে যায় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যাকে আপনি লাভ করেন সে যদি আপনাকে ভয় পায়, আপনার অ্যাক্টিভিটিস দেখে, কোনো কিছু দেখে ভয় পায়, সে আপনাকে কখনোই লাভ করতে পারবে না। যদিও কখনো করে, ভয়ের জন্য করবে, আইদার তার প্রেস্টিজ বাঁচানোর জন্য করবে, অথবা তার সামাজিকতার কথা চিন্তা করে করবে। ওই মানুষটাকে আপনি রিয়েল মানুষ, যে মানুষটা চান, সে মানুষটা পাবেন না। এরপরে যদি আপনি ওর সাথে যান দেখা করতে, বা কোনো কারণে ও যদি আপনার কাছে আসে এবং সেটা নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনাদের লাইফে, এবং সেটা যদি কখনো ফেস আউট হয়, কখনো সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই কিন্তু আপনার দোষ দিবে, কারণ আপনি এখানে কমিটমেন্ট দিয়ে যাচ্ছেন যে আপনি এখন আর কখনো কন্টিনিউ করবেন না। আমি জাস্ট এতটুকুই বলবো যে আমি তাকে ছায়া দিছি, দুনিয়া দেখে আসুক। না, এটা আপনার তার প্রতি ফিলিংস আছে বলে বলতেছেন। আপনি তাকে গিভ আপ করছেন, তারপরে পৃথিবীটা কি করবে না করবে সেটা তার, সে আপনার চেয়ে ভালো মেয়ে পাইতে পারে তার জায়গা থেকে। এটার জন্যই চলে গেছে হয়তো। এই যে আপনি স্টিল তাকে অনেক মিস করেন, সেজন্য এই ধরনের কথা বলতেছেন। বাট আপনি যদি কাট আপ করেন, তারপরে তার জায়গাটা অন্ধকার, ওটার জন্য কোনো মন্তব্যই করা উচিত না আপনার। ওইটার জন্য আপনি স্টিল রেডি না? রেডি হওয়াটা জরুরি। রেডি হব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি হব, চেষ্টা করতেছি। আর এই সময়টাতে নিজেকে বিজি করা আর বাবা মাকে সময় দেওয়াটা খুব জরুরি। আর জীবনে কোনোদিন ফেসবুক লাইভে আসবেন না এইসব বিষয় নিয়ে অন্তত। এক, আর 2 নম্বর হচ্ছে যে ক্রেজি হয়ে কখনো এই কাজগুলো করা উচিত না। অজানা উদ্দেশ্যে পাড়ি জমালাম, তার জন্য একবার ফেসবুকে ব্লক করছে, ফোনে ব্লক করছে, যে ঠিক আছে ব্লক করলি কেন, আমি সেটা দেখতে। আমাদের একটা কথা আছে না, নারে বেলতলায় একবারই যায়। এটা সত্য না, এটা ডেফিনেটলি সত্য না। নারে বেলতলায় অনেকবার যেতে পারে যদি হেলমেট পরা থাকে। হেলমেট পরা থাকে, এটা ঠিক। ঠিক আছে, সো মানে আর যাই হোক, জীবনে নিজের ক্ষতি করে যাতে কোনো কিছু না হয়, অন্যের সম্মান সেটাও কিন্তু নিজের সাথে জড়িত থাকে, এই হচ্ছে বিষয়। কিছু কি বলতে চান কারোর উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে বলতে চাই যে যদি আমি জানতাম আপনি তার উদ্দেশ্যেই বলবেন। যদি তার অবধি ভিডিওটা যায়, আমি তাকে খারাপ প্রমাণ করার জন্য এখানে আসি নাই। আমি শুধু যেটা এক্সপেরিয়েন্স হয়েছে আমার এখানে ডেফিনেটলি ও কিংবা আপনার এক্স হাজবেন্ড কেউই খারাপ প্রমাণিত হবে না। এই ভিডিওর সেই প্রেজেন্টেশনের জায়গা নাই। এখানে আপনি নিজের ফল্ট গুলাই বলছেন। এক্স্যাক্টলি। আর আপনি যেভাবে এখানে বলছেন যথেষ্ট প্রেসাইজ করে বলেছেন, এক। আর 2 নম্বর হচ্ছে আমার প্রেজেন্টেশনের জায়গাটাও যথেষ্ট প্রেসাইজ থাকবে। সুতরাং এখানে কাউকে ইন্ডিকেট করা বা কে ছিল আপনার সম্পর্কে তাকে এখানে প্রকাশ করা, এটা কোনোভাবেই হবে না, ভিডিওতে কোনো সুযোগই নাই। কিন্তু এই ভিডিও রেস ধরে যদি এসে কেউ বলে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা তার ব্যক্তিগত। কিংবা এই ভিডিও রেস ধরে যদি আপনিও আপনার আইডিতে গিয়ে বলেন যে যাকে নিয়ে আমি গল্প বলছিলাম সে হচ্ছে এই লোক, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়, এবং সেটার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে সেটার দায় আপনি নেবেন। কিন্তু আমাদের এন্টিটিতে আমরা কখনোই কাউকে ইন্ডিকেট করে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ে গল্প বলেছেন সেখানে আপনি কাউকেই দোষ দেননি, সেখানে আপনি নিজেকেই দোষ দিয়েছেন। সুতরাং সেই সুযোগটাও নাই। ওর বাইরে কাউকে কিছু বলার আছে? আব্বু মুখে সরি বলতে চাই। ভাইয়া প্রচুর ভালোবাসি ভাইয়াকে, ভয় পাই, ভালোবাসি যতটা তার থেকে বেশি ভয় পাই। আজকে 6 বছর ভাই আমার সাথে কথা বলে না, 6 বছর ভাই আমার সাথে কথা বলে না, খুব পেইন হয়। ঢাকায় আসছি, 7 মাস ধরে আসি আমি, একদিনও দেখা করে নাই, ভুল করে একবার কল দেয় নাই আমার, জানি আমার দোষ। হ্যাঁ,